আজকের টপিক ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। প্রথমে দেখে নিই আজকে আমরা সিলেবাসের কোন পার্টগুলোকে আজকে কভার করার চেষ্টা করব। সিলেবাসের যে অংশগুলো পিঙ্ক কালি দিয়ে হাইলাইটেড করা আছে, আজকে সেই পার্টগুলোকে কভার করার চেষ্টা করছি এই ক্লাসে। প্রথমে দেখে নিই ডেটা বলতে আমরা কী বুঝি। সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বলে। মানে এইটাই হচ্ছে তথ্যের একটা ক্ষুদ্রতম একক। এই ডেটা সাধারণত 3 ধরনের হয়। একটা হচ্ছে নিউমেরিক, যেটা ইন্টিজার হতে পারে বা ফ্লোট হতে পারে। আরেকটা হচ্ছে বুলিয়ান, যেটা ট্রু আর ফলস ডিফাইন করে। আরেকটা হচ্ছে নন নিউমেরিক, যেটা হতে পারে ক্যারেক্টার, যেটা হতে পারে স্ট্রিং বা কোনো অবজেক্ট হতে পারে। অবজেক্ট বলতে এখানে ইমেজ, অডিও, ভিডিও এগুলোকে বোঝায়। আচ্ছা, এবার হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন হলো ডেটা প্রক্রিয়াকরণ পরবর্তী অর্থপূর্ণ রূপ। তার মানে হচ্ছে গিয়ে যে ডেটাটা আমরা পেয়েছিলাম সেই ডেটাটাকে যদি কোনো মিনিংফুল ভাবে রিপ্রেজেন্ট করা যায় তাহলেই সেটাকে বলা যেতে পারে ইনফরমেশন। যেমন কোনো একটা ছাত্রের বিভিন্ন সাবজেক্টে যে মার্কসগুলো পেয়েছে সেগুলোকে যদি ডেটা হিসাবে ডিনোট করা যায় তাহলে যে তার রেজাল্ট কার্ডটা তৈরি হচ্ছে সেইটাকে বলা যেতে পারে ইনফরমেশন। তাহলে এখান থেকে এটুকু বোঝা গেল একটা ডেটাকে যদি কোনো অর্থপূর্ণ ভাবে রিপ্রেজেন্ট করা যায় তাহলে সেটা হচ্ছে গিয়ে ইনফরমেশন। তাহলে যদি ডেটা আর ইনফরমেশনের মধ্যে পার্থক্য বলা যায় তাহলে ডেটা হলো কোনো ব্যক্তি, বস্তু ইত্যাদি সম্পর্কিত অসংগঠিত প্রাথমিক তথ্য, আর ইনফরমেশন হলো ডেটাকে প্রক্রিয়াকরণ বা প্রসেস করার পর সুগঠিত এবং অর্থপূর্ণ অর্থ। ডেটা হলো বিশ্লেষণের পূর্বের বা আগের রূপ, আর ইনফরমেশন হলো বিশ্লেষণের পরের রূপ। ডেটা সংগ্রহ অনেক সময় ও শ্রম ব্যয় সাপেক্ষ। ইনফরমেশন তৈরির ক্ষেত্রে অনেক কম সময় লাগে আর শ্রম ও ব্যয়ও কম হয়। আর ডেটার ক্ষেত্রে বলা যেতে পারে ডেটাবেস তৈরি, গবেষণা, মতামত প্রকাশ, জনগণনা ইত্যাদির ক্ষেত্রে ডেটার প্রয়োজন। সিদ্ধান্ত গ্রহণ, জ্ঞান বৃদ্ধি, সময়োপযোগী হওয়া, নিয়মকানুন জানা ইত্যাদি ক্ষেত্রে ইনফরমেশন প্রয়োজন। আমাদের যে কনভেনশনাল ফাইল প্রসেসিং সিস্টেম আছে তাতে কিছু ড্রব্যাকস আছে। যেমন এর ডেটা ডুপ্লিকেশন বা ইনকনসিস্টেন্সি প্রবলেম আছে। যেরকম একটা ফোল্ডারের মধ্যে আমি এ নামক একটা ফাইল রেখেছি, আমি অন্য একটা ফোল্ডারেও আবার এ নামক ফাইলটা কিন্তু রাখতে পারি। তাহলে একই ডেটা দুটো জায়গাতেই থেকে যাচ্ছে, মানে ডুপ্লিকেট ডেটা থেকে যাচ্ছে। আচ্ছা, এই যে কনভেনশনাল ফাইল সিস্টেম আছে তাতে যদি আমাকে কোনো একটা ডেটা খুঁজে বার করতে হয়, যেমন একটা ক্লাস 5-এর স্টুডেন্টের রোল নাম্বার 5-এর তার অ্যাড্রেস কত, এটা যদি আমাকে খুঁজে বার করতে হয় তাহলে প্রত্যেকটা ফোল্ডার ধরে ধরে আমাকে সার্চ করতে হবে। তো সেই ক্ষেত্রে এটা একটা সমস্যা এবং অনেক সময় সাপেক্ষ। আরেকটা হচ্ছে গিয়ে সিকিউরিটি প্রবলেম। যেমন এই সব কটা ফোল্ডার অনেক কটা ইউজার নিয়ে কাজ করছে। তো সেই ক্ষেত্রে আমি যদি চাই যে ইউজার 1 একটা পার্টিকুলার ডেটা দেখতে পাবে না, তো সেটা আমার পক্ষে করা সম্ভব নয় এই কনভেনশনাল যে ফাইল প্রসেসিং সিস্টেমটা আছে আমাদের তার জন্য। তো এই যে জিনিসগুলো ড্রব্যাকস বললাম, এই ড্রব্যাকসগুলো কাটানোর জন্যই ডেটাবেস ইন্ট্রোডিউস করা হলো। তাহলে বলা যেতে পারে ডেটাবেস হলো ইন্টার রিলেটেড ডেটার একটা কালেকশন। ডেটাবেসে ডেটাগুলো একটা বা তার বেশি সংখ্যক টেবিলের মধ্যে স্টোর করে রাখা হয়। এর সুবিধা বলতে
যেহেতু ট্যাবুলার ফরম্যাটে থাকে তাই জন্য খুব তাড়াতাড়ি এটাকে রিট্রিভ করা পসিবল। ইভেন তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা বজায় থাকে। অবৈধ অ্যাক্সেস করতেও বাধা প্রদান করতে পারে। একসঙ্গে অনেকগুলো ইউজার এই ডেটাবেসকে নিয়ে কাজ করতে পারে। ডেটার কপি বা ব্যাকআপ রাখাও সম্ভব, যেখান থেকে ডেটাকে আবার রিট্রিভ করা সম্ভব। অসুবিধা বলতে এর জন্য সিস্টেম ডিজাইনার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা যে ডেটা এন্ট্রি করে সেই এন্ট্রি অপারেটর প্রত্যেকেই সঠিকভাবে দক্ষ হতে হয়। এটা যথেষ্ট একটা ব্যয়বহুল ব্যবস্থা আর যথেষ্ট জটিল, এবং সিস্টেমটি সবসময় ব্যস্ত থাকে কারণ এতে সবসময় আপডেট করতে হয়। এবার আসি ডেটাবেসের বিভিন্ন অংশে। ডেটাবেসের বিভিন্ন অংশের মধ্যে প্রথমে বলা যেতে পারে যে ডেটা। এই যে টেবিলটা আছে তার যে প্রত্যেকটা এক একটা সেল আছে, এই সেলের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে ডেটা। আচ্ছা, এখানে এর পরের একটা অংশ আছে, সেটা হচ্ছে গিয়ে কলাম বা ডেটা ফিল্ড বা অ্যাট্রিবিউট। ডেটাবেসের এক একটি সম্পূর্ণ তথ্যের পৃথক পৃথক বা স্বতন্ত্র অংশ, যেখানে একই ধরনের বা একই বৈশিষ্ট্যের ডেটা অবস্থান করে এবং তাদের নির্দিষ্ট নামে চিহ্নিত করা হয়, তাকে ডেটাবেসের অ্যাট্রিবিউট বলে। যেমন এটার ক্ষেত্রে এই স্টুডেন্টের মধ্যে স্টুডেন্ট যে টেবিলটা আছে সেই টেবিলে স্টুডেন্টের আইডি আছে, স্টুডেন্টের নাম আছে, স্টুডেন্টের অ্যাড্রেস, ফোন নাম্বার, ক্লাস, সেকশন, রোল, এই যে প্রত্যেক কটা জিনিস আছে এই এক একটা হচ্ছে গিয়ে এক একটা অ্যাট্রিবিউট। এর পরের অংশ হচ্ছে রো বা রেকর্ড। কোনো ডেটাবেসের সম্পর্কযুক্ত স্বতন্ত্র ডেটা পদগুলি পরস্পর যুক্ত হয়ে যে এক বা একাধিক সম্পূর্ণ তথ্যের সৃষ্টি করে তাদেরকে রো বা রেকর্ড বলে। এই টেবিলটার ক্ষেত্রেই এক একটা যে রো আছে, যেগুলো এখানে যদি ফার্স্টেরটা ধরি, ফার্স্টের রোটা 0 to 5 অভিষেক, এমজি রোড, একটা ফোন নাম্বার, ক্লাস 12, সেকশন বি, রোল নাম্বার 2, এই যে টোটাল যে রোটা আছে সেটাকে বলা হয় রেকর্ড। এটাকে অনেক সময় টাপলও বলে। তো টাপল যদি বলে কি, তো সেক্ষেত্রে বলা যেতে পারে টাপল হলো একটা টেবিলের এক একটা রো বা তার রেকর্ড। পরের অংশে আসছি, সেটা হচ্ছে টেবিল। এক বা একাধিক রো বা রেকর্ড এবং কলাম বা ফিল্ড নিয়ে গঠিত যে কাঠামো নির্দিষ্ট বিষয় বা আইটেম সম্পর্কিত ডেটা বা তথ্য ধারণ করে বা সংরক্ষিত করে রাখে, তাকে ডেটাবেস সিস্টেমে টেবিল বলা হয়। এই উদাহরণটার ক্ষেত্রে স্টুডেন্টের যে বিভিন্ন অ্যাট্রিবিউটগুলো আছে, যেগুলো আইডি, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ক্লাস, সেকশন, রোল, এই প্রত্যেক কটা জিনিস নিয়ে যে ডেটার সেট আছে সেই টোটালটাকে বলছে একটা টেবিল। একেই অনেক সময় বলা হয় রিলেশন নেম। ঠিক আছে, এরপরে হচ্ছে কার্ডিনালিটি। টোটাল নাম্বার অফ টাপলকে বলা হয় কার্ডিনালিটি। তার মানে হচ্ছে গিয়ে এখানে কতগুলো টাপল আছে সেই সংখ্যাটাকে বলা হবে তার কার্ডিনালিটি। এই ছবিটায় লক্ষ্য করলে দেখতে পাবো টোটাল নাম্বার অফ যদি রো বলি, ঠিক আছে, রো বা টাপল যাই বলি, ঠিক আছে, তো সেইটা হচ্ছে আমার কার্ডিনালিটি। তাহলে কার্ডিনালিটি এটার এই যে রিলেশনটা আছে স্টুডেন্ট, তার জন্য কার্ডিনালিটি হচ্ছে গিয়ে 10, কারণ 10টা রো বা এন্ট্রি আছে। এবার হচ্ছে ডিগ্রি। টোটাল নাম্বার অফ অ্যাট্রিবিউট হচ্ছে গিয়ে ডিগ্রি। এটার ক্ষেত্রে তাহলে ডিগ্রি কত হবে? এটার ক্ষেত্রে অ্যাট্রিবিউটের সংখ্যা কটা? আইডি, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ক্লাস, সেকশন, রোল, তাহলে 7 আছে। তাহলে এখানে ডিগ্রি হবে কত? 7। তাহলে শর্টে যদি একবার বলে নিই তাহলে কীরকম হয়, একটা টেবিল যদি থাকে তাহলে সেই টেবিলের নাম যেটা থাকে সেটা হচ্ছে কি আমার রিলেশন।
টেবিলের যতগুলো কলাম থাকে সেগুলো হচ্ছে গিয়ে অ্যাট্রিবিউট, কলামের সংখ্যাকে বলা হচ্ছে গিয়ে ডিগ্রি, টেবিলের যে রোগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে গিয়ে টাপল, আর যতগুলো রো থাকে মানে টাপেলের সংখ্যা তাকে বলা হচ্ছে গিয়ে কার্ডিনালিটি। এবার আসি ডিবিএমএসে। ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো পরস্পর সম্পর্কযুক্ত তথ্য এবং সেই তথ্য পর্যালোচনা করার জন্য অনেকগুলো প্রোগ্রামের সমন্বয়ে তৈরি একটা সফটওয়্যার, যা ডেটাবেস তৈরি ও পরিচালনার কাজে ব্যবহৃত হয়। কয়েকটি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার হলো ওরাকেল, তারপর মাইএসকিউএল সার্ভার, এগুলো প্রত্যেকটাই ডিবিএমএস সফটওয়্যারের উদাহরণ। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অনেক জায়গায় ব্যবহার করা হয়, যেমন ব্যাংকিং ক্ষেত্রে টাকার যে লেনদেন থাকে এবং বিভিন্ন গ্রাহকের যে বিভিন্ন অ্যাকাউন্ট থাকে সেগুলো মেনটেন করার জন্য ডিবিএমএসের ব্যবহার হয়। এয়ারলাইন্সের ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন একটা বিমানের ক্ষেত্রে তার যে সিট বুকিং আছে সেইটা এবং তার অ্যারাইভাল ডিপার্চার শিডিউল যেগুলো থাকে সেখানেও ডেটাবেসের ব্যবহার করা হয়। লাইব্রেরির যে বই ব্যবস্থাপনা আছে তার ক্ষেত্রে ব্যবহার করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ছাত্রছাত্রীদের তথ্য, বিভিন্ন কোর্সের ডিটেলস প্রত্যেকটার কাজের জন্য ব্যবহার করা যেতে পারে। ক্রেডিট কার্ডের লেনদেনের জন্য ব্যবহার করা যায়, টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহার করা যায়, প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, ইভেন স্টক এবং শেয়ার মার্কেটের ক্ষেত্রেও ডেটাবেসের ব্যবহার লক্ষ্য করা যায়। ডেটাবেসের ক্ষেত্রে কিছু সুবিধা এবং কিছু অসুবিধা আছে। যেমন সুবিধার মধ্যে ডেটা রিডান্ডেন্সি যেটা থাকে, মানে একই ডেটার বারবার পুনরাবৃত্তি যেটাকে বলে, সেটাকে রোধ করা সম্ভব হয়। একই সময়ে একাধিক ব্যবহারকারী একই তথ্য নিয়ে কাজ করতে সক্ষম হয়। তথ্যের নিরাপত্তা অনেকটাই সুনিশ্চিত করা যায়। অনেক কম সময়ের মধ্যে কোনো ডেটাকে খুঁজে বার করা যায়। খুব তাড়াতাড়ি একটা ডেটাবেস ক্রিয়েট করা সম্ভব হয়। যে স্টোর ডেটা থাকে সেই স্টোর ডেটাকে যখন প্রয়োজন হয় তখন সেটাকে আপডেট করা সম্ভব হয়। তো এইগুলো সব কটাই হচ্ছে গিয়ে ডেটাবেসের মোটামুটি সুবিধার মধ্যে। কিন্তু অসুবিধার মধ্যে যেগুলো হয় সেগুলো হচ্ছে এই ডেটাবেস মেনটেন করতে গেলে বেশ দক্ষ লোকের প্রয়োজন হয়, এবং কিছু যদি ভুল হয়ে যায় কোনো ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে পুরো ডেটাবেসটা নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবাবিলিটি থেকে যায়। ডেটাবেস সফটওয়্যারগুলির মূল উৎস না হয় সফটওয়্যারটি কিনতে হয় ও খরচ তুলনামূলকভাবে বেশি হয়। আর সর্বক্ষণ ডেটাবেস রক্ষণাবেক্ষণের জন্য ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরেরও প্রয়োজন হয়। এরপর আসি ডেটাবেস ল্যাঙ্গুয়েজে। যে কম্পিউটার ভাষার সাহায্যে ডেটাবেস টেবিলের গঠন, টেবিলের মধ্যে তথ্যের অ্যাডিশান, আপডেশান বা ডিলিশান এবং টেবিল থেকে নির্দিষ্ট ডেটা খুঁজে বার করা, টেবিলের ডেটা নিয়ন্ত্রণ ইত্যাদি সংক্রান্ত বিভিন্ন কাজ সঠিকভাবে সম্পন্ন করা যায় তাকে ডেটাবেস ল্যাঙ্গুয়েজ বলে। ডেটাবেস ল্যাঙ্গুয়েজ মোটামুটি 4টে ভাগে বিভক্ত। একটা হচ্ছে ডিডিএল, একটা হচ্ছে ডিএমএল, একটা হচ্ছে ডিসিএল আর একটা হচ্ছে টিসিএল। ডিডিএল এর ফুল ফর্ম হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। এই ফুল ফর্মগুলো একটু মাথায় রাখতে হবে, আর কোন পার্টের মধ্যে কোন উদাহরণগুলো আছে সেগুলো একটু মাথায় রাখতে হবে। এগুলো শর্ট কোয়েশ্চেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো প্রথমে হচ্ছে ডিডিএল, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। যে কম্পিউটার ভাষা বা ভাষাগুলির মাধ্যমে ডেটাবেসের স্কিমা বা গঠন নির্ধারণ বা বর্ণনা করা যায়, ডেটাবেসের অবজেক্টগুলি তৈরি, পাল্টানো বা মুছে ফেলা ইত্যাদি বিভিন্ন কাজগুলো করা যায়, তাকে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ বলে।
ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে কতগুলো কমান্ড আছে, যেমন ক্রিয়েট কমান্ড। এই কমান্ডটা ডেটাবেসের টেবিল ক্রিয়েট করার জন্য, ফিল্ড বা অ্যাট্রিবিউটগুলি সঠিকভাবে সংজ্ঞায়িত করার জন্য এটা ব্যবহার করা হয়। এরপর হচ্ছে অল্টার। অল্টার কমান্ডটা ব্যবহার করে টেবিলের স্কিমা বা গঠন পরিবর্তন করা সম্ভব হয়। অর্থাৎ টেবিলে নতুন ফিল্ড যুক্ত করা, পুরনো ফিল্ড মুছে ফেলা, ফিল্ডের নাম ও ডেটা টাইপ ইত্যাদি পরিবর্তন, বিভিন্ন কাজ এই অল্টার কমান্ডের সাহায্যে করা সম্ভব। এরপরে হচ্ছে ড্রপ কমান্ড। ডেটাবেসে টেবিল সম্পূর্ণভাবে মুছে ফেলার জন্য ড্রপ কমান্ডটা ব্যবহার করা হয়। এরপর হচ্ছে রিনেম কমান্ড। ডেটাবেস টেবিলের নাম পরিবর্তন করার জন্য এই রিনেম কমান্ডটা ব্যবহার করা হয়। ট্রাঙ্কেটটা ব্যবহার করা হয় কমান্ডটা, টেবিলের সমস্ত রেকর্ড যদি মুছে ফেলা দরকার পড়ে তাহলে এই ট্রাঙ্কেট কমান্ডটা ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে ডিএমএল বা ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। যে কম্পিউটার ভাষার মাধ্যমে ডেটাবেস টেবিলের মধ্যে ডেটা প্রবেশ করা, পূর্বে সঞ্চিত ডেটা পড়া, ডেটা আপডেট করা বা পাল্টানো, ডেটা মুছে ফেলা বা বাদ দেওয়া, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ডেটা খুঁজে বের করা ইত্যাদি কাজ করা যায়, তাকে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বা ডিএমএল বলা হয়। এর কতগুলো কমান্ড হলো ইনসার্ট, সিলেক্ট, আপডেট, ডিলিট, কল, মার্জ ইত্যাদি। এরপরে হচ্ছে ডিসিএল বা ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। যে কম্পিউটার ভাষার মাধ্যমে ডেটাবেস অ্যাক্সেস বা ব্যবহার নিয়ন্ত্রণ করা যায়, যেমন ব্যবহারকারীকে ডেটা ব্যবহারের অনুমতি দেওয়া বা অনুমতি তুলে নেওয়া, এই ধরনের কাজ করা যায়, তাকে ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ বা ডিসিএল বলা হয়। ডিসিএল কমান্ডের মধ্যে এক বলা যেতে পারে গ্রান্ট কমান্ড। এটা ব্যবহারকারীকে ডেটাবেস অ্যাক্সেসের প্রিভিলেজ বা অনুমতি প্রদান করে। আচ্ছা, আরেকটা হচ্ছে গিয়ে রিভোক কমান্ড। রিভোক কমান্ডটা ব্যবহারকারীকে ডেটাবেস ব্যবহার বা অ্যাক্সেসের প্রিভিলেজ বা অনুমতি বন্ধ করা বা তুলে নেওয়ার জন্য এই কমান্ডটা ব্যবহার করা হয়। এর পরের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে টিসিএল বা ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। যে কম্পিউটার ভাষার মাধ্যমে ডেটাবেসের সমস্ত ট্রানজ্যাকশন সিস্টেম নিয়ন্ত্রণ করা হয়, তাকে ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ বা টিসিএল বলা হয়। এর দুটো কমান্ড হলো, এক হচ্ছে কমিট। কমিট ডেটাবেসের কোনো ট্রানজ্যাকশন কমিট বা সেভ করার জন্য ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে রোল ব্যাক। এই কমান্ডটা কোনো ট্রানজ্যাকশানে ত্রুটি ঘটলে ট্রানজ্যাকশানটি রোল ব্যাক বা পূর্বের অবস্থায় যেটা ছিল সেই অবস্থায় ডেটাবেসকে নিয়ে যেতে সক্ষম হয়। এটার ক্ষেত্রে আবারও বলছি, এই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ফুল ফর্মগুলো একটু মনে রাখতে হবে, আর প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের আন্ডারে কোন কোন কমান্ডগুলো আছে সেই কমান্ডগুলো একটু মনে রাখতে হবে। এই প্রত্যেকটা কমান্ডের প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন যখন এসকিউএল পড়াবো, প্র্যাকটিক্যাল করাবো, তো সেই সময় এগুলো প্রত্যেকটা করে করে আমি দেখিয়ে দেবো। এবার আসি ডিবিএমএসের উপাদান বা কম্পোনেন্টসে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বিভিন্ন উপাদান নিয়ে গঠিত হয়, যেমন ডেটা, হার্ডওয়্যার, সফটওয়্যার, ইউজার, database language, query processor, runtime database manager, database engine, data dictionary, report writer ইত্যাদি। প্রথমে হচ্ছে ডেটা। ডেটা হলো ডিবিএমএসের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। ডিবিএমএসের মাধ্যমে ডেটাবেসের গঠন বা স্ট্রাকচার তৈরি করার পর ডেটার ইনজারশন, আপডেশন, ডিলিশন ইত্যাদি কাজ করা হয়। তো ডেটাবেসে সাধারণত 3 ধরনের ডেটা দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে অপারেশনাল ডেটা, একটা হচ্ছে মেটা ডেটা, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন মেটা ডেটা। ডেটাবেসের টেবিলের অন্তর্গত ডেটাগুলি হলো অ্যাকচুয়াল বা অপারেশনাল ডেটা। সাধারণত ব্যবহারকারী এই ডেটাগুলি প্রদান করে।
মেটা ডেটা হচ্ছে গিয়ে ডেটা অ্যাবাউট ডেটা, অর্থাৎ কোনো ডেটাকে বর্ণনা করার জন্য যে ডেটা ব্যবহার করা হয় তাকে মেটা ডেটা বলে। আর অ্যাপ্লিকেশন মেটা ডেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার মাধ্যমে কোনো ডকুমেন্ট বা ফাইল তৈরি করার জন্য যে মেটা ডেটা তৈরি করা হয় সেটি হলো অ্যাপ্লিকেশন মেটা ডেটা। এবার আসছি হার্ডওয়্যার। ডিবিএমএসে সমস্ত কাজ দক্ষভাবে পরিচালনা করার জন্য যে সমস্ত হার্ডওয়্যার প্রয়োজন হয় সেগুলি হলো দ্রুতগতি সম্পন্ন প্রসেসরযুক্ত কম্পিউটার, বিভিন্ন ধরনের বিপুল সঞ্চয় ক্ষমতা সম্পন্ন সেকেন্ডারি মেমোরি, সেটা হতে পারে হার্ড ডিস্ক, সিডি, ডিভিডি, পেন ড্রাইভ ইত্যাদি। আর হচ্ছে গিয়ে ইনপুট আউটপুট ডিভাইস, যেগুলো হচ্ছে কিবোর্ড, মাউস, প্রিন্টার, স্ক্যানার ইত্যাদি। আচ্ছা, সফটওয়্যারের মধ্যে এটা যথেষ্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কেননা উপযুক্ত সফটওয়্যারের মাধ্যমে ডিবিএমএসের সমস্ত ডেটা বা তথ্যের প্রক্রিয়াকরণের মাধ্যমে ইনসারশন, আপডেশন বা ডিলিশন করা সম্ভব হয়। সফটওয়্যার প্রকৃতপক্ষে ডিবিএমএস ও ব্যবহারকারীর মধ্যে একটা ইন্টারফেস হিসেবে কাজ করে। যেমন উল্লেখযোগ্য সফটওয়্যারগুলো হলো যেমন এসকিউএল সার্ভার, এমএস অ্যাক্সেস, ওরাকেল, মাইএসকিউএল ইত্যাদি। এগুলো ছাড়াও বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ, লিনাক্স, অ্যাপল, বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইত্যাদির প্রয়োজন হয়। এবার হচ্ছে ইউজার। ডিবিএমএসে ডেটাবেস তৈরি, বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ ও পরিচালনা করা, রক্ষণাবেক্ষণ ইত্যাদির বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের ব্যবহারকারীর উপস্থিতি লক্ষ্য করা যায়। যেমন ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ডেটাবেস ডিজাইনার, অ্যাপ্লিকেশন প্রোগ্রামার, আর একটা হচ্ছে এন্ড ইউজার। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সমস্ত ডেটাবেস বা এই সম্পর্কিত যে প্রোগ্রামগুলি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ডেটাবেস ডিজাইনার হচ্ছে যে সমগ্র ডেটাবেস সিস্টেমটি পরিকল্পনা করে, সেই হচ্ছে ডেটাবেস ডিজাইনার। এদের স্পেশালাইজড ইউজারও বলা যেতে পারে। আচ্ছা, অ্যাপ্লিকেশন প্রোগ্রামার হচ্ছে ব্যবহারকারীর জন্য ইন্টারফেস বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করে এরা। আচ্ছা, প্রকৃত ডেটাবেস ব্যবহারকারী যে ডেটা সঞ্চয় বা স্টোর করে বা আপডেট করে বা ডিলিশন ইত্যাদি কাজ করার জন্য নির্দেশ দেয়, তারা হচ্ছে গিয়ে এন্ড ইউজার। আচ্ছা, এবার হচ্ছে ডেটাবেস ল্যাঙ্গুয়েজ। ডেটাবেসের সমস্ত কাজ করার জন্য যে সমস্ত সুনির্দিষ্ট কমান্ডগুলি ব্যবহার করা হয় তাদের একত্রে ডেটাবেস ল্যাঙ্গুয়েজ বলা হয়। এগুলো সাধারণত তিন ধরনের হয়, একটা হচ্ছে ডিডিএল, একটা হচ্ছে ডিএমএল, একটা হচ্ছে ডিসিএল। ডিডিএল আমি বলেছিলাম ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডিএমএল ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, আর ডিসিএল হচ্ছে ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এছাড়াও আছে, এবার আসি কোয়ারি প্রসেসর। এই উপাদানটি ব্যবহারকারীর কোয়ারিকে মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা সেটাতে কনভার্ট করে। আচ্ছা, ডেটা ডিকশনারি থেকে সমস্ত টেবিল সম্পর্কে প্রয়োজনীয় তথ্য নিয়ে কোয়ারি প্রসেসর সেগুলোকে প্রসেস করে এবং টেবিলের কোনো পরিবর্তন হলে সেগুলি পুনরায় ডেটা ডিকশনারিতে আবার স্টোর করে দেয়। এরপরে হচ্ছে রান টাইম ডেটাবেস ম্যানেজার। রান টাইম ডেটাবেস ম্যানেজার হলো ডিবিএমএস এর একটা কেন্দ্রীয় অংশ। একে ডেটাবেস কন্ট্রোল ম্যানেজারও অনেক সময় বলা হয়ে থাকে। এই যে উপাদান, তার মধ্যে কমান্ড প্রসেসর, ইন্টিগ্রিটি চেকার, অথরাইজেশন কন্ট্রোল ইত্যাদি উপাংশগুলো থাকে, যার দ্বারা সমস্ত ডেটাবেস নিয়ন্ত্রিত হয়। রান টাইম ডেটাবেস ম্যানেজারের বিভিন্ন অংশ হলো ইন্টিগ্রিটি চেকার, কোয়ারি অপটিমাইজার, ট্রানজাকশন ম্যানেজার আর শিডিউল। এরপর হচ্ছে ডেটা ম্যানেজার। প্রকৃতপক্ষে ডেটাবেসের ডেটা, যেটা অ্যাকচুয়াল ডেটাগুলো থাকে, সেগুলোর পরিকল্পনার দায়িত্ব থাকে এই ডেটা ম্যানেজারের উপর। এই উপাদানের মধ্যে বাফার ম্যানেজার এবং রিকভার ম্যানেজার যুক্ত থাকে। বাফার ম্যানেজারের মাধ্যমে প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরির মধ্যে ডেটা যে ট্রান্সফার করা হয় সেই কাজটা করা হয়, এবং রিকভারি ম্যানেজারের মাধ্যমে প্রসেসের পর যে রেজাল্টটা পাওয়া যায়
সেটার ডেটাটাও উদ্ধার করা এর কাজ। আচ্ছা, ডেটাবেস ইঞ্জিন, ডেটাবেসের মূল কাজ যেমন স্টোরিং, প্রসেসিং, ডেটা নিরাপত্তা দান বা ট্রানজাকশন প্রসেসিং ইত্যাদি ডেটাবেস ইঞ্জিনের মাধ্যমে সম্পন্ন হয়। ডেটাবেস ইঞ্জিন অনেক সময় অনলাইন ট্রানজাকশন প্রসেসিং বা অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিংয়ের জন্য রিলেশন ডেটাবেস তৈরি করে। আচ্ছা, এরপর হচ্ছে ডেটা ডিকশনারি। ডেটাবেসের মধ্যে এই সংরক্ষিত স্থানে ডেটাবেস সংক্রান্ত সমস্ত তথ্য স্টোর করে রাখা থাকে। রিপোর্ট রাইটার, ডেটাবেসের বিভিন্ন ফাইল থেকে প্রয়োজনীয় ডেটা বা তথ্য নিয়ে পছন্দমতো ফরম্যাটে রিপোর্ট তৈরি করে এই রিপোর্ট রাইটার। এটা গেল ডেটাবেসের কম্পোনেন্টস। এবার আসছি ডেটাবেস স্কিমা কি। কোনো ডেটাবেসের স্ট্রাকচার বা গঠন যে পদ্ধতির মাধ্যমে নির্ধারিত হয় তাকে ডেটাবেস স্কিমা বলে। কোনো ডেটাবেসের স্ট্রাকচার বা গঠন যে পদ্ধতির মাধ্যমে নির্ধারিত হয় তাকে ডেটাবেস স্কিমা বলে। ডেটাবেস ডিজাইনার ডেটাবেসের গঠন বা নকশা তৈরি করে যা অ্যাপ্লিকেশন প্রোগ্রামারকে ডেটাবেসের কাঠামো নির্ধারণ করতে সাহায্য করে এবং ব্যবহারের উপযোগী করে তোলে। যখন ডেটাবেসের পরিকল্পনা সব ঠিক হয়ে যায় তখন মূল ডেটাবেসের কোনো এক্সিস্টেন্স থাকে না। সর্বপ্রথম ডেটাবেস টেবিল এবং টেবিলের অন্তর্গত বিভিন্ন ডেটাপদ বা অ্যাট্রিবিউটগুলির ধরন, আকার, তাদের মধ্যেকার রিলেশন নির্ধারণ করা হয় ও সেগুলোর ডেফিনেশন করা হয়। এরপরে ডেটাবেস ডিজাইনার ডেটাবেস স্কিমা ডিজাইন করে, যা সাধারণত পরিবর্তন করা হয় না, তবে ডেটাবেসের মধ্যে অবস্থিত ডেটাগুলি প্রয়োজন অনুসারে পরিবর্তন করা হয়। আচ্ছা, ডেটাবেসের গঠন জটিল প্রকৃতির হওয়ায় দক্ষ ডেটাবেস প্রোগ্রামার দরকার পড়ে। এই প্রোগ্রামাররা বেসিক্যালি ডেটাবেস থেকে ডেটা প্রদর্শনের ক্ষেত্রে সাধারণ ব্যবহারকারীদের থেকে বিভিন্ন যে লেয়ারগুলো থাকে বা লেভেলগুলো থাকে ডেটাবেসে সেগুলোকে আড়াল করে রাখতে পারে। তো এই যে লেয়ারগুলো আছে এগুলোকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফিজিক্যাল লেভেল স্কিমা, একটা হচ্ছে লজিক্যাল লেভেল স্কিমা, একটা হচ্ছে এক্সটার্নাল বা ভিউ লেভেল স্কিমা। আচ্ছা, প্রথমে আসছি ফিজিক্যাল লেভেল স্কিমা। তো এই ধরনের স্কিমার ডেটাবেসের ডেটা স্টোর বা সংরক্ষণের জন্য কত পরিমাণ জায়গা বা মেমোরি লাগবে তা নির্ধারণ করে। এই স্কিমার মাধ্যমে ভৌত স্তরে ডেটাবেস ডিজাইন করা হয়। সাধারণত মানে যে এন্ড ইউজার থাকে এই স্তর অ্যাক্সেস বা ব্যবহার করতে পারে না। সাধারণত ডেটাবেস ডিজাইনার সিস্টেম পরিচালক স্কিমার এই স্তরে কাজ করতে সক্ষম হয়। এবার আসছি লজিক্যাল লেভেল স্কিমা। লজিক্যাল লেভেল স্কিমা স্তরের মাধ্যমে ডেটাবেসে সংরক্ষিত স্টোর টাইপ কীরূপ হবে এবং ডেটাবেসে সংরক্ষিত রেকর্ডের যে ইন্টার রিলেশন বা পারস্পরিক সম্পর্ক যেটা থাকে সেটা কী হবে সেটা নির্ধারণ করা হয়। সাধারণত ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর এই স্তরে কাজ করে। ডেটাবেসের ভৌত গঠন এই স্তরে হিডেন করা থাকে। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে এক্সটার্নাল বা ভিউ লেভেল স্কিমা। স্কিমার এই স্তরে সাধারণ ব্যবহারকারী ডেটাবেসের সঙ্গে ইন্টারাকশান বা যোগাযোগ গড়ে তুলতে সক্ষম হলেও লজিক্যাল স্কিমার বর্ণনা আর ফিজিক্যাল স্কিমার যে বর্ণনাগুলো সেগুলো এখানে হিডেন করা থাকে। এটা গেল ডেটাবেস স্কিমা কাকে বলে। এবার আসছি ডেটাবেস ইনস্ট্যান্স। ডেটাবেসের সিস্টেমে কোনো নির্দিষ্ট মুহূর্তে প্রাপ্ত ডেটার সমগ্র চিত্রকে ওই মুহূর্তের ডেটাবেস ইনস্ট্যান্স বলে। সময়ের সঙ্গে সঙ্গে এটি পরিবর্তন হয় বা একই থাকতে পারে। ইনস্ট্যান্সের মাধ্যমে তাই নির্দিষ্ট মুহূর্তে ডেটাবেস টেবিলের অ্যাট্রিবিউট বা ফিল্ডের সংখ্যা ও ধরন, টেবিলের মধ্যে সংরক্ষিত ডেটা বা ডেটাবেস টেবিলগুলির মধ্যে রিলেশনশিপ ইত্যাদির সামগ্রিক চিত্র এই ডেটাবেস ইনস্ট্যান্স থেকে পাওয়া যায়। এর পরের টপিক হচ্ছে গিয়ে ডেটা ডিকশনারি। ডেটা ডিকশনারি এমন একটা মেটাডেটার
সংগ্রহপূর্ণ ফাইল, যেখানে ডেটাবেসের ডেটা সম্পর্কিত বিভিন্ন তথ্য, যেমন ডেটার অর্থ, ডেটার উৎপত্তি, অন্য ডেটার সঙ্গে এর সম্পর্ক, ডেটার ব্যবহার, ডেটার ধরন, আকার, ডেটার ফরম্যাট ইত্যাদি এই জায়গাটায় ডেটা ডিকশনারিতে অবস্থান করে। ডেটাবেসের সমস্ত ফাইলগুলির তালিকা এই ডেটা ডিকশনারিতে সংরক্ষিত থাকে। প্রতিটি ফাইলের রেকর্ড সংখ্যা এবং ফিল্ড বা ডেটা পদের নাম এবং ধরন সংরক্ষিত থাকে। ক্রমানুসারে নির্দিষ্ট সূচি ও নিয়ম অনুসারে ফাইলগুলির পরিচয় সূচিপত্র আকারেও রাখা থাকে এখানে। ডেটাবেসের টেবিলের ক্ষেত্রে বিভিন্ন তথ্য, যেমন টেবিলের নাম, টেবিলের ওনারকে, কখন টেবিলটি ক্রিয়েট করা হয়েছে বা শেষ কখন টেবিলটি অ্যাক্সেস করা হয়েছে, টেবিলটির স্ট্রাকচার বা গঠন ইত্যাদি, এই সব কটার তথ্য এখানে সংরক্ষিত থাকে। ডেটাবেসের অবজেক্টগুলির ইন্ডেক্স, কনস্ট্রেন্টস বা অ্যাক্সেস রাইট বা ডিফল্ট ভ্যালু, সেগুলো এখানে সঞ্চিত থাকে। তাই ডেটা ডিকশনারি প্রকৃতপক্ষে ডেটাবেসের মেটাডেটা যে ফাইলে সঞ্চিত থাকে তাকেই বোঝায়। তবে ডেটা ডিকশনারিতে প্রকৃত ডেটা থাকে না, এবং ডেটা ডিকশনারি ছাড়া ডিবিএমএস ডেটাবেস থেকে ডেটা অ্যাক্সেসও করতে পারে না। ডিবিএমএসের ডেটা ডিকশনারি হিডেন অবস্থায় থাকে, জাস্ট বিকজ এটার সিকিউরিটি পারপাসে। তবে ডেটাবেসের গুরুত্বপূর্ণ ব্যবহারকারী, যেমন ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, যেটাকে শর্টে ডিবিএ বলে, বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামার, ডেটা ডিজাইনার ইত্যাদি প্রশাসক ডেটা ডিকশনারি ব্যবহার করতে পারে। আচ্ছা, এবার আসি মেটাডেটা। মেটাডেটা হলো ডেটা অ্যাবাউট ডেটা, অর্থাৎ কোনো ডেটার সম্পর্কে বর্ণনা করার জন্য যে ডেটা ব্যবহার করা হয় তাকে মেটাডেটা বলে। ডেটাবেস সিস্টেমে ডেটা ডিকশনারির মধ্যে মেটাডেটাটা স্টোর করা থাকে। মেটাডেটার মাধ্যমে কোনো ডেটাবেস অবজেক্টের যেসব তথ্যগুলি সংরক্ষিত থাকে সেগুলি হলো অবজেক্টের ওনার বা মালিককে, এর গঠন কী, অবজেক্টের ডেটা টাইপ বা আকার, অবজেক্টটি কখন তৈরি করা হয়েছে, শেষ কখন অবজেক্টটি অ্যাক্সেস করা হয়েছে, অবজেক্টটির অ্যাক্সেস রাইটসগুলো কী কী আছে, তো ইত্যাদি এই মেটাডেটার মধ্যে সঞ্চিত থাকে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, একটি টেক্সট ফাইলের ক্ষেত্রে তার সাইজ, তার লেখককে, কোন তারিখে তৈরি হয়েছে এবং কোন তারিখে শেষ পরিবর্তন করা হয়েছে ইত্যাদির যে বিবরণগুলো হলো, সেটা হচ্ছে ওই ফাইলের মেটাডেটা। সে তেমনি একটা ছবিযুক্ত কোনো ফাইলের যদি মেটাডেটা বলা হয়, তাহলে তার সাইজ, তার রেজলিউশন কত, এই ইত্যাদি হচ্ছে গিয়ে মেটাডেটা। আবার ওয়েব পেজের ক্ষেত্রে মেটাডেটা হলো পেজটি কোন ভাষায় লেখা হয়েছে, ব্যবহৃত টুলস কী কী, পেজটির বিষয়বস্তু ইত্যাদি হচ্ছে সবকটাই মেটাডেটা। এরপরে হচ্ছে ফাংশনস অফ ডিবিএ বা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাজগুলি কী কী। যে ব্যক্তি ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সমগ্র ডেটাবেস বা তার সম্পর্কিত সমস্ত প্রোগ্রামগুলিকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করে তাকে ডিবিএ বা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বলে। ডিবিএর কাজ বা ফাংশনগুলি হলো, ডিবিএ ডেটাবেস সিস্টেমের যে স্কিমা বা গঠন বর্ণনা করে এবং প্রয়োজনে স্কিমার গঠন পরিবর্তন করতে পারে। ডেটাবেস সিস্টেমে ডেটা শনাক্তকরণ ও ডেটার আদর্শায়নের জন্য এই মুখ্য ভূমিকা গ্রহণ করে থাকে। ডেটাবেস ব্যবহার করার ক্ষেত্রে বিভিন্ন ব্যবহারকারীকে অনুমতি প্রদানও করতে পারে। ডেটাবেস সিস্টেমের ডেটার বৈধতা, নিরাপত্তা ও গোপনীয়তাও রক্ষা করে। ডেটা ব্যাকআপ, ডেটার আপডেশন, ডিস্কে প্রয়োজনীয় জায়গা ফাঁকা করা ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনও করে। ডেটাবেস সিস্টেমের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার বা সফটওয়্যার নির্বাচন করে। ব্যবহারকারীর দেওয়া কাজ ডেটাবেস সিস্টেমে সঠিকভাবে সম্পাদন করা হচ্ছে কিনা সেটাও সর্বদা পর্যবেক্ষণ করে। সমগ্র ডেটাবেস ডিজাইন করা এবং পরিচালনা করার সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করে এই ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। এবার হচ্ছে ডেটা মডেল কি। ডেটা মডেল এমন একটি বিষয় বা ধারণা যার মাধ্যমে ডেটাবেসের স্ট্রাকচার বা কাঠামো বর্ণনা করা হয়।
এর মাধ্যমে ডেটাবেসের সমস্ত ডেটাগুলি নিজেদের মধ্যে কিভাবে যুক্ত থাকবে, কিভাবে প্রসেস হবে, কিভাবে সংরক্ষিত হবে, কিভাবে নিয়ন্ত্রিত হবে তা আলোচিত থাকে। আচ্ছা, ডেটা মডেল বিভিন্ন ধরনের হতে পারে, যেমন অবজেক্ট বেসড ডেটা মডেল হতে পারে, আরেকটা হচ্ছে ফিজিক্যাল ডেটা মডেল, আরেকটা হচ্ছে রেকর্ড বেসড ডেটা মডেল। অবজেক্ট বেসড ডেটা মডেলকে আবার দুটো পার্টে ভাগ করা যায়, একটা হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডেটা মডেল, আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ডেটা মডেল। আর রেকর্ড বেসড ডেটা মডেলকে আবার তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হায়ারার্কিক্যাল ডেটা মডেলস, একটা হচ্ছে নেটওয়ার্ক ডেটা মডেলস, আর একটা হচ্ছে রিলেশনাল ডেটা মডেল। প্রথমে আসছি এন্টিটি রিলেশনশিপ মডেল। এন্টিটি রিলেশনশিপ মডেল হলো কতগুলি মূল ধারণাগত বিষয় বা বস্তু বা এন্টিটি এবং তাদের মধ্যে রিলেশনশিপ, তার চিত্রিত রূপ যা ডেটাবেস তৈরি করতে ব্যবহৃত হয়। এন্টিটি রিলেশনশিপ মডেলের মাধ্যমে বাস্তব পরিস্থিতিকে সুন্দর ও নিখুঁতভাবে ডেটাবেসে উপস্থাপনা করা যায়। এই মডেলটি টপ ডাউন অ্যাপ্রোচ মেনে চলে। আচ্ছা, এটা না মনে রাখলেও হবে, অ্যাকচুয়ালি দু ধরনের অ্যাপ্রোচ হয়, সেটা হচ্ছে একটা টপ ডাউন, একটা বটম আপ অ্যাপ্রোচ। তো এই যে মডেলটা, সেটা টপ ডাউন অ্যাপ্রোচ মেনে চলে, মানে উপর থেকে নিচের দিকে আসবে, ঠিক আছে। আচ্ছা, এটাকে অনেক সময় শর্টে এন্টিটি রিলেশনশিপ মডেল, তো এটাকে অনেক সময় শর্টে ইআর মডেল বলেও চিহ্নিত করা হয়। এই ইআর মডেলের কতগুলো গুরুত্বপূর্ণ উপাদান আছে। একটা হচ্ছে এন্টিটি ইটসেলফ। বাস্তব পৃথিবীতে যে কোনো বিষয়বস্তু বা অবজেক্টকে ডেটাবেস সিস্টেমে সংরক্ষিত ও প্রকাশ করা হয়, যার মাধ্যমে তাকে এন্টিটি বলে। এন্টিটি রিলেশনশিপ মডেলের প্রধান ধারণাগত অবজেক্ট হচ্ছে গিয়ে এই এন্টিটি। যেমন কোম্পানির ক্ষেত্রে এমপ্লয়ি, ডিপার্টমেন্ট, কাস্টমার বা ক্লায়েন্ট প্রত্যেকটি এক একটি এন্টিটি। আবার বিদ্যালয়ের ক্ষেত্রে ছাত্রছাত্রী, শিক্ষক প্রত্যেকটা এক একটা এন্টিটি। আচ্ছা, প্রত্যেকটা এন্টিটিকে চিহ্নিত করার জন্য একাধিক বৈশিষ্ট্য থাকে এবং কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে এন্টিটিকে স্বতন্ত্রভাবে চিহ্নিত করা যায়। যেমন বিদ্যালয়ের ক্ষেত্রে ছাত্রছাত্রী, এই এন্টিটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো রোল নাম্বার, নাম, ঠিকানা, ক্লাস, মার্কস ইত্যাদি। আচ্ছা, এরপর হচ্ছে এন্টিটি সেট। একই ধরনের এবং একই বৈশিষ্ট্যের একাধিক এন্টিটি নিয়ে গঠিত সেট বা লিস্ট বা তালিকাকে এন্টিটি সেট বলা হয়। যেমন কোম্পানির ক্ষেত্রে কর্মচারীদের নাম, আইডি, অ্যাড্রেস, ফোন নাম্বার, ডেজিগনেশন, স্যালারি ইত্যাদি মান নিয়ে গঠিত হয় একটা এন্টিটি সেট। তেমনি যদি স্কুলের ক্ষেত্রে বলি, সেখানে স্টুডেন্টের রোল নাম্বার, নাম, অ্যাড্রেস, ক্লাস ইত্যাদি নিয়ে হয় এন্টিটি সেট। এবার হচ্ছে অ্যাট্রিবিউট। ডেটাবেসের প্রতিটি এন্টিটি সেটের যে নিজস্ব বৈশিষ্ট্য থাকে তাদের ওই এন্টিটি বা এন্টিটি সেটের অ্যাট্রিবিউট বলে। যেমন বিদ্যালয়ের ছাত্রছাত্রী এন্টিটির অ্যাট্রিবিউটগুলির মধ্যে পড়ে রোল নাম্বার, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ক্লাস, মার্কস ইত্যাদি। এই এন্টিটির আবার বিভিন্ন প্রকার অ্যাট্রিবিউট থাকে, যেমন সিম্পল অ্যাট্রিবিউট, কম্পোজিট অ্যাট্রিবিউট, সিঙ্গেল ভ্যালুর অ্যাট্রিবিউট, মাল্টি ভ্যালুর অ্যাট্রিবিউট। তো সিম্পল অ্যাট্রিবিউট হচ্ছে সাধারণত যে অ্যাট্রিবিউটগুলি আর বিভক্ত করা যায় না, তাদেরকে সিম্পল অ্যাট্রিবিউট বলে। যেমন স্টুডেন্ট এন্টিটির রোল নাম্বার, এটা আর বিভক্ত করা যায় না, তো এটাকে বলা হয় সিম্পল অ্যাট্রিবিউট। এরপর হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট। যে সমস্ত অ্যাট্রিবিউটগুলো ভেঙে ফেলা বা বিভক্ত করা যায় তাদেরকে কম্পোজিট অ্যাট্রিবিউট বলে। যেমন স্টুডেন্টের ক্ষেত্রে নাম যদি হয়, নামটার কি হতে পারে, ফার্স্ট নেম হতে পারে, মিডল নেম হতে পারে, লাস্ট নেম হতে পারে। তো এই যে নামটা, এটাকে ভাগ করা সম্ভব, তো এটাকে এই জন্য বলা হয় কম্পোজিট অ্যাট্রিবিউট। এরপরে হচ্ছে সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট। এন্টিটির যে সমস্ত অ্যাট্রিবিউটের মান শুধুমাত্র একটাই হয় তাদেরকে সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট বলে। যেমন স্টুডেন্ট এন্টিটির রোল নাম্বারগুলো, এই রোল নাম্বারগুলো প্রত্যেক ছাত্রছাত্রীর একই মান হয়, মানে এগুলো ইন্টিজার টাইপের হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এটাকে বলা হয় সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট। আরেকটা হচ্ছে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট।
নির্দিষ্ট এন্টিটির ক্ষেত্রে যে সমস্ত অ্যাট্রিবিউটের মান একাধিক হয় তাদেরকে মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট বলে। যেমন স্টুডেন্ট এন্টিটির ফোন নাম্বার অ্যাট্রিবিউটের মান ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একাধিক হতে পারে, তো সেই জন্য এটাকে বলা হয় মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট। এরপর হচ্ছে রিলেশনশিপ। ডেটাবেসে অবস্থিত একাধিক এন্টিটির মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপনকে বলা হয় রিলেশনশিপ। প্রত্যেক এন্টিটির যে অ্যাট্রিবিউটগুলির মান স্বতন্ত্র থাকে, যার মাধ্যমে এন্টিটির সেট থেকে নির্দিষ্ট এন্টিটিকে পৃথকভাবে চিহ্নিত করা যায়, তার মাধ্যমে একাধিক এন্টিটি নিজেদের মধ্যে রিলেশন স্থাপন করতে পারে। যেমন কোনো কোম্পানির এমপ্লয়ি ও ডিপার্টমেন্ট, এই দুটো এন্টিটির মধ্যে যে সম্পর্ক হয় তাকে বলা হয় রিলেশনশিপ। যেরকম ওয়ার্কস অন, মানে একটা এমপ্লয়ি একটা ডিপার্টমেন্টে যে কাজ করে, ঠিক আছে, এই যে রিলেশনটা সেটাকে বলা যেতে পারে। কিংবা এটা বলা যেতে পারে একটা হাসপাতালে ডাক্তার আর রোগীর মধ্যে যে রিলেশনশিপ, কিংবা বিদ্যালয়ে ছাত্রছাত্রী বা শিক্ষকদের মধ্যে যে রিলেশনশিপ সেটা। এরপরে আসছি এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম বা ইয়ার ডায়াগ্রাম। যে ডায়াগ্রামের মাধ্যমে সমগ্র ডেটাবেসের এন্টিটিগুলির মধ্যে সম্পর্ক স্থাপন বা রিলেশনশিপের চিত্র তুলে ধরে ডেটাবেসটির সামগ্রিক গঠন বর্ণনা করা যায়, তাকে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম বা ইয়ার ডায়াগ্রাম বলে। এই ডায়াগ্রাম তৈরিতে কতগুলি প্রতীক বা চিহ্ন ব্যবহৃত হয়। সেগুলো হচ্ছে এই যে আয়তক্ষেত্র যেটা, ঠিক আছে, সেটা এন্টিটিকে আইডেন্টিফাই করার জন্য ব্যবহৃত হয়। যে ওভাল শেপটা আছে সেটা অ্যাট্রিবিউটকে আইডেন্টিফাই করে। ডায়মন্ড যে শেপটা সেটা রিলেশনশিপকে আইডেন্টিফাই করে। একটা যে স্ট্রেট লাইন সেটা এন্টিটি আর অ্যাট্রিবিউটের মধ্যে যে সংযোগ মানে কানেকশন লাইন যেটাকে বলে সেটাকে ইন্ডিকেট করে। আচ্ছা, ডাবল আয়তক্ষেত্র যেটা আছে, ঠিক আছে, সেটা অ্যাকচুয়ালি উইক এন্টিটিকে আইডেন্টিফাই করে। ইভেন ডাবল যে ওভাল শেপটা আছে সেটা মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটকে আইডেন্টিফাই করে। আরেকটা হচ্ছে একটা ওভাল চিহ্ন কিন্তু তার মাঝখানে একটা আন্ডারলাইন, ঠিক আছে, এই যে চিহ্নটা সেটা একটা প্রাইমারি কিকে আইডেন্টিফাই করে। এই ইয়ার ডায়াগ্রামের একটা উদাহরণ যদি নিই তাহলে দেখতে পাই এখানে টিচার আর স্টুডেন্টের মধ্যে রিলেশন। সেটা হচ্ছে টিচার্স, মানে একজন টিচার একজন স্টুডেন্টকে পড়ায়। তো এই রিলেশনের মধ্যে কি কি অ্যাট্রিবিউটগুলো থাকছে? একটা টিচারের ক্ষেত্রে তার নাম থাকছে, তার আইডি থাকছে, তার এডুকেশন কোয়ালিফিকেশন থাকছে, তার ফোন নাম্বার থাকছে। আর স্টুডেন্টের ক্ষেত্রে কি কি থাকছে? তার নাম থাকছে, রোল নাম্বার থাকছে, ক্লাস থাকছে, বয়স থাকছে, আরও অনেকগুলো অ্যাট্রিবিউট থাকতেই পারে, কোনো সমস্যা নেই। কিন্তু এই টিচার আর স্টুডেন্টের মধ্যে যে রিলেশন সেটা হচ্ছে গিয়ে টিচার্স, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা বিদ্যালয়ে টিচার আর স্টুডেন্টদের মধ্যে একটা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। সিমিলারলি একটা এমপ্লয়ির সঙ্গে এমপ্লয়ি যে কাজ করে একটা ব্রাঞ্চে, তো সেটারও একটা রিলেশন হতে পারে। সেটা হচ্ছে গিয়ে ওয়ার্কসম। একটা এমপ্লয়ির একটা এমপ্লয়ি আইডি থাকতে পারে, তার নাম থাকতে পারে, তার ডেজিগনেশন থাকবে, তার স্যালারি থাকবে, আর তার ডেট অফ জয়নিং থাকতে পারে। ব্রাঞ্চের ক্ষেত্রে কোন ব্রাঞ্চে সে কাজ করে তার আইডি, ব্রাঞ্চের নাম, সেই ব্রাঞ্চটা কোথায় লোকেটেড, সিটি, ব্রাঞ্চের অ্যাসেট কী আছে, তো এই টোটালটা একটা ব্রাঞ্চ বলে ডিফাইন করতে পারে। তো এটা হচ্ছে একটা ব্যাংকের কর্মচারী, এমপ্লয়ি আর তার ব্রাঞ্চের ইয়ার ডায়াগ্রামের একটা উদাহরণ। এবার হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম মডেলের বৈশিষ্ট্য। তো এই এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম মডেল টপ ডাউন অ্যাপ্রোচ অনুসারে চিত্রিত হয়। ইয়ার ডায়াগ্রামের মাধ্যমে ডেটাবেসের সমগ্র এন্টিটিগুলির মধ্যেকার পারস্পরিক সম্পর্ক এখানে সুন্দরভাবে তুলে ধরা যায়। পরের পয়েন্ট হচ্ছে ডেটাবেসের সিস্টেম অ্যানালিসিস, সিস্টেম ডিজাইন। এই যে টুলগুলোর বিশ্লেষণের ক্ষেত্রে ইয়ার ডায়াগ্রাম মডেল খুবই উপযোগী। ইয়ার ডায়াগ্রাম মডেলের থেকে সহজেই রিলেশন মডেলের ডেটাবেসে
কে ম্যাপ করা সম্ভব হয়। এবার হচ্ছে ইয়ার ডায়াগ্রামের অ্যাডভান্টেজ বা সুবিধা। ইয়ার ডায়াগ্রাম মডেল তুলনামূলকভাবে অনেক সহজেই অঙ্কন করা যায় এবং সহজসাধ্যভাবে ডেটাবেসের এন্টিটিগুলির সম্পর্ক উপস্থাপন করা যায়। ইয়ার ডায়াগ্রাম মডেল থেকে অনেক ডেটা মডেলে সহজেই রূপান্তর করা সম্ভব হয়। এই মডেল ব্যবহার করে ডেটাবেসের প্রধান উপাদানগুলি সহজেই পৃথক করা যায় এবং নতুন কোনো এন্টিটি ডেটাবেসে সহজেই যুক্ত করা যায়। ইয়ার ডায়াগ্রাম মডেলের অসুবিধাগুলোতে এবার আসি। এই ডায়াগ্রামের তৈরি করার স্ট্যান্ডার্ড কোনো নোটেশন নয়। এই মডেল মূলত হাই লেভেল ডিজাইনের জন্যই জনপ্রিয়। তো এটা গেল টোটাল ইয়ার ডায়াগ্রাম মডেল। এবার আসছি হায়ারার্কিক্যাল মডেল। হায়ারার্কিক্যাল ডেটা মডেলে ডেটা ট্রি স্ট্রাকচারের মতো সজ্জিত থাকে। এই ধরনের গঠনে শাখা প্রশাখাযুক্ত টেবিল ব্যবহার করা হয়। হায়ারার্কিক্যাল মডেলের সবার উপরে যে অবজেক্ট বা টেবিল থাকে তাকে প্যারেন্ট টেবিল বলা হয়। এই টেবিল থেকে ডেটাবেসের অন্যান্য টেবিলগুলি যুক্ত থাকে। প্রতিটি প্যারেন্ট টেবিলের সঙ্গে এক বা একাধিক চাইল্ড টেবিল যুক্ত হয়, অর্থাৎ প্যারেন্ট টেবিলগুলি চাইল্ড টেবিলের সঙ্গে 1-to-1 মানে একের সঙ্গে এক বা 1-to-many বা একের সঙ্গে অনেক সম্পর্কে যুক্ত থাকে। যেমন উদাহরণস্বরূপ এখানে বলা হয়েছে একটা অ্যানিমেলের যদি ভাগ করা যায় তাহলে সেটা ফিশ হতে পারে, সেটা ম্যামলস হতে পারে। ফিশের আবার ভাগ আছে মিঠা জলের মাছ, নোনা জলের মাছ, আবার ম্যামলসের মধ্যেও ভাগ আছে ডগ, ক্যাট, আবার এদেরও আবার ব্রিড হয়, সেটাও করা যায়। এইভাবে জাস্ট মানে একটার ফার্স্টে প্যারেন্ট টেবিল থাকছে, তার আন্ডারে তার চাইল্ড টেবিল থাকছে, ঠিক আছে। তো এইভাবে ট্রি স্ট্রাকচারে হায়ারার্কিক্যাল মডেলটা করা হয়। আচ্ছা, এবার হায়ারার্কিক্যাল মডেলের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স কী কী? এই মডেলের এন্টিটিগুলি ট্রি স্ট্রাকচারে সজ্জিত থাকে। প্যারেন্ট টেবিল ও চাইল্ড টেবিলগুলি 1-to-1 বা 1-to-many রিলেশনে যুক্ত থাকে। বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই হায়ারার্কিক্যাল মডেল বেশি ব্যবহার করা হয়। হায়ারার্কিক্যাল মডেলের সুবিধা হচ্ছে গিয়ে এই মডেলে নতুন কোনো তথ্য বা ইনফরমেশন যুক্ত করা তুলনামূলকভাবে অনেক সহজ এবং প্রয়োজনীয় তথ্য খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়। এই মডেলের অধিক পরিমাণ তথ্য সংরক্ষণ করে রাখা যায় এবং ডেটা শেয়ারিং ব্যবস্থা দ্রুত গতি পায়। এর অসুবিধাগুলির মধ্যে হলো এই মডেলে নিচের স্তরে অবস্থিত কোনো চাইল্ড ডেটা খুঁজে পেতে বেশি সময় লাগে। এই মডেলে ন্যাভিগেশন পদ্ধতি খুবই জটিল প্রকৃতির। এই মডেলের ডেটাগুলির মধ্যে মেনি টু মেনি রিলেশনশিপ স্থাপন করা সম্ভব হয় না। এই মডেলে কোয়ারি প্রসেসিং ধীর গতিতে সম্পন্ন হয়। এবার আসছি নেটওয়ার্ক মডেল। হায়ারার্কিক্যাল মডেলের উন্নত রূপ হলো নেটওয়ার্ক মডেল। এখানে সমস্ত অবজেক্টগুলির মধ্যে রিলেশন বা লিঙ্ক থাকে। এখানে প্রতিটি প্যারেন্ট অবজেক্টের সঙ্গে একাধিক চাইল্ড অবজেক্ট এবং প্রতিটি চাইল্ড অবজেক্টের সঙ্গে একাধিক প্যারেন্ট অবজেক্টের রিলেশন থাকতে পারে। এই ধরনের মডেলে অবজেক্ট বা রেকর্ডগুলি দুটি ভাগে বিভক্ত থাকে। একটা হচ্ছে ওনার রেকর্ড টাইপস আর একটা হচ্ছে মেম্বার রেকর্ড টাইপস। এখানে ওনার রেকর্ড থেকে মেম্বার রেকর্ডে 1-to-many সম্পর্ক স্থাপন থাকে, অর্থাৎ নেটওয়ার্ক মডেলে ডেটাবেসের এন্টিটিগুলির মধ্যে 1-to-many বা many-to-many সম্পর্ক স্থাপন করা সম্ভব। এই উদাহরণটা লক্ষ্য করলে দেখা যাবে 3টে বিভাগ আছে, ক, খ, গ। তার আন্ডারে অনেকগুলি শিক্ষক আছে। শিক্ষক 1 থেকে 8 পর্যন্ত আছে এবং প্রত্যেকটা বিভাগের যে শ্রেণী আছে, ঠিক আছে, 1, 2, 3 করে। তো অনেকগুলি শিক্ষক একটা শ্রেণীতে পড়াতে পারে। তাহলে এটা হলো মেনি টু ওয়ান ম্যাপিং, কারণ অনেকগুলি শিক্ষক একটি শ্রেণীতে পড়াচ্ছে, ঠিক আছে। তো এটা একটা নেটওয়ার্ক ডেটাবেস স্ট্রাকচারের একটা উদাহরণ। তো নেটওয়ার্ক মডেলের ক্যারেক্টারিস্টিক্স যদি বলা যায় তাহলে হবে নেটওয়ার্ক মডেলের প্রতিটি প্যারেন্ট অবজেক্টের সঙ্গে একাধিক চাইল্ড অবজেক্ট এবং প্রতিটি চাইল্ড অবজেক্টের সঙ্গে একাধিক প্যারেন্ট অবজেক্টের সম্পর্ক থাকতেই পারে। এই মডেলের মাধ্যমে রেকর্ডগুলির মধ্যে আন্তঃসম্পর্ক সঠিকভাবে উপস্থাপন করা সম্ভব হয়। এই মডেলের সুবিধা কী কী?
এক নম্বর পয়েন্টে বলা যেতে পারে এটি অনেকটাই মানে সহজ আর সরল প্রকৃতির হয়, সহজেই এই মডেলে প্রতিস্থাপন করা সম্ভব হয়। নেটওয়ার্ক মডেলে ডেটার ইন্ডিপেন্ডেন্স যেটাকে বলে, মানে ডেটার স্বাধীনতা, সেটা অনেকটাই বেশি। নেটওয়ার্ক মডেলে ওয়ান টু মেনি বা মেনি টু মেনি রিলেশনশিপ নিয়ন্ত্রণ করা যায়। এই মডেলে ডেটাবেসের রেকর্ডকে সহজেই খুঁজে পাওয়া যায়। নেটওয়ার্ক মডেলের অসুবিধা বলতে নেটওয়ার্ক মডেলের সমস্ত রেকর্ড পয়েন্টার ব্যবহার করে পরিচালনা করা হয়, যা কম্পিউটার প্রোগ্রামাররা ছাড়া সাধারণ ব্যবহারকারীর ক্ষেত্রে সম্ভব হয় না। এই মডেল তৈরি ও রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ ডেটাবেস ডিজাইনার ও প্রোগ্রামার দরকার হয়। ডেটাবেসের গঠনগত পরিবর্তন করা এক্ষেত্রে যথেষ্ট কঠিন। এরপরে হচ্ছে রিলেশনাল মডেল। একটি নির্দিষ্ট স্বতন্ত্র অ্যাট্রিবিউট বা ফিল্ডের ভিত্তিতে একাধিক ডেটাবেস বা টেবিলের মধ্যে লজিক্যাল সম্পর্ক স্থাপনকেই রিলেশনাল মডেল বলে। বর্তমানে প্রচলিত ডেটাবেস মডেলগুলির মধ্যে রিলেশনাল মডেল খুবই জনপ্রিয় এবং সর্বাধিক ব্যবহৃত হয়। এই মডেলে ডেটাবেস সিস্টেমের সমস্ত ডেটা বিভিন্ন টেবিলে বা ডেটাবেস ফাইলে সঞ্চিত থাকে। প্রতিটি ডেটাবেস টেবিল বা ফাইলে নির্দিষ্ট একটি স্বতন্ত্র ফিল্ড বা অ্যাট্রিবিউট থাকে, যার মাধ্যমে ডেটাবেস টেবিলের যে কোনো রেকর্ডকে পৃথকভাবে শনাক্ত করা যায়। রিলেশনাল ডেটাবেস পরিচালনা করার জন্য রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার বা RDBMS ব্যবহৃত হয়। এখানে চারটে টেবিলের মধ্যে যে লজিক্যাল রিলেশন আছে সেটা একটা উদাহরণ দেখানো হয়েছে। প্রদত্ত টেবিলগুলির মধ্যে টিচার ও ডিপার্টমেন্ট টেবিল দুটির নির্দিষ্ট ডেটা ফিল্ড ডিপার্টমেন্ট নাম্বার দ্বারা সংযুক্ত আছে। স্টুডেন্ট আর কোর্স টেবিল দুটির নির্দিষ্ট ডেটা ফিল্ড কোর্স নাম্বার দ্বারা এরা সম্পর্কযুক্ত। স্টুডেন্ট ও ডিপার্টমেন্ট টেবিল দুটি কোর্স নাম্বার দ্বারা সম্পর্কযুক্ত। ওদিকে আবার টিচার ও স্টুডেন্ট টেবিল দুখানা, সেটা হচ্ছে কোর্স নাম্বার যে ফিল্ডটা আছে সেটা দ্বারা সম্পর্কযুক্ত। তাই এই ডেটাবেসটিতে রিলেশনাল মডেল বিদ্যমান। আচ্ছা, রিলেশনাল মডেল প্রধানত তিন প্রকার উপাদান নিয়ে গঠিত হয়। একটা হচ্ছে ডেটা স্ট্রাকচার, একটা হচ্ছে ডেটা ইন্টিগ্রিটি, আর একটা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন। ডেটা স্ট্রাকচার হচ্ছে রিলেশন এবং ডোমেনের মাধ্যমে ডেটাকে বর্ণনা করা বা উপস্থাপন করা যায়। ডেটা ইন্টিগ্রিটিতে বলা যেতে পারে এই রুল বা নিয়ম ডেটাকে রক্ষা করার পদ্ধতি বর্ণনা করে। আর ডেটা ম্যানিপুলেশনের ক্ষেত্রে বলা যেতে পারে এখানে ডেটাবেসের ডেটার উপর বিভিন্ন অপারেশনের মাধ্যমে তথ্য প্রদর্শন পদ্ধতি বর্ণনা করা হয়। রিলেশনাল মডেলের বৈশিষ্ট্যগুলোর মধ্যে বলা যেতে পারে এই মডেলের মাধ্যমে সমস্ত ডেটা টেবিলের মধ্যে রো ও কলামে সজ্জিত থাকে। ডেটাবেস টেবিলের প্রতিটি সেলের মধ্যে স্কেলার ডেটা থাকে, অর্থাৎ যে কোনো রো ও কলামের সংযোগস্থলের স্কেলে বা বক্সে শুধুমাত্র একটি মান বা ডেটা থাকতে পারে। পরের পয়েন্ট হচ্ছে ডেটাবেসের সমস্ত অপারেশন সম্পূর্ণ রিলেশনের উপর সংঘটিত হয় এবং ফলাফলও সম্পূর্ণ রিলেশনের উপরই হয়। রিলেশন মডেলের সুবিধা বলতে কি হতে পারে? এক হতে পারে এই মডেলে ডেটাবেসের গঠনগত স্বাধীনতা বিদ্যমান, অর্থাৎ ডেটাবেসের গঠন পরিবর্তন হলেও ডেটা অ্যাক্সেসের উপর তার কোনো প্রভাব পড়ে না। অন্যান্য মডেলের তুলনায় এই মডেল ধারণাগতভাবে অনেক সহজ ও সাবলীল। এই মডেলের মাধ্যমে ডেটাবেস ডিজাইন, প্রয়োগ, রক্ষণাবেক্ষণ ও ব্যবহার অনেকটাই সহজসাধ্য। রিলেশনাল ডেটা মডেলের অসুবিধাগুলোর মধ্যে প্রথমে বলা যেতে পারে ডিজাইনারকে সাধারণত ডেটাবেসের ভৌত গঠন জানবার দরকার না হওয়ায় অনেক সময় এই মডেলের জন্য দুর্বল বা কম উপযোগী ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার ডিজাইন তৈরি করা হয়। রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারের জন্য শক্তিশালী কম্পিউটার সিস্টেমের দরকার হয়। এই উদাহরণটাও একটা রিলেশনাল মডেলের উদাহরণ। তো এখানে এখানে একটু লক্ষ্য করলে দেখা যাবে টেবিল 2 ও টেবিল 3 এর সাথে টেবিল 1 বিশেষ সম্পর্কযুক্ত, কারণ টেবিল 1 আর টেবিল 2 এর ক্ষেত্রে ডিপার্টমেন্ট নেমটা সেম। সেখানে আবার
টেবিল 2 আর টেবিল 3 ডিপার্টমেন্ট নাম্বারগুলো সেম, আবার টেবিল 1 আর টেবিল 3 দুটোর ক্ষেত্রে এমপ্লয়ি কোডগুলো সেম। তো সেই ক্ষেত্রে বলা যেতেই পারে এটা একটা রিলেশনাল মডেলের একটা উদাহরণ। এরপরে আসি কি এর ধারণা এবং বিভিন্ন প্রকার কি। ডেটাবেসে কি হলো একটি ফিল্ড যার উপর ভিত্তি করে ডেটাবেসে অপরাপর ফিল্ডের তথ্যাবলী শনাক্ত করা যায়। সুতরাং কি হলো একটি বিশেষ অ্যাট্রিবিউট যার দ্বারা কোনো এন্টিটির অন্যান্য এক বা একাধিক অ্যাট্রিবিউটকে সহজেই শনাক্ত করা সম্ভব হয়। যেমন ক্লাসের ক্ষেত্রে স্টুডেন্টের রোল নাম্বার দিয়ে প্রত্যেকটি স্টুডেন্টকে ইউনিকলি আইডেন্টিফাই করা সম্ভব হয়। এটাকে বলা হয় একটা কি। কি সাধারণত 6 প্রকারের হয়। একটা হচ্ছে সুপার কি, একটা হচ্ছে ক্যান্ডিডেট কি, একটা হচ্ছে প্রাইমারি কি, একটা হচ্ছে অল্টারনেট কি, আর একটা হচ্ছে কম্পোজিট কি, আর লাস্টেরটা হচ্ছে ফরেন কি। ফার্স্টে আসছি সুপার কি কাকে বলে। সুপার কি বলতে আমরা বুঝি কোনো ডেটাবেসের অন্তর্গত কোনো একটি টেবিলের একটি ফিল্ড বা একাধিক ফিল্ডের একটি গ্রুপ, যেটি বহু রেকর্ডের মধ্যে যে কোনো একটি রেকর্ডকে সম্পূর্ণ আলাদাভাবে চিনিয়ে দেয়। উদাহরণস্বরূপ এখানে একটা টেবিল নেওয়া হয়েছে স্টুডেন্ট বলে, যার রোল নাম্বার, নাম, রেজিস্ট্রেশন আর মার্কস আছে। তো এই টেবিলটার ক্ষেত্রে সুপার কি যদি বলা হয় তাহলে টোটাল 5টা সুপার কি হতে পারে। কারণ শুধুমাত্র যদি রোল নাম্বার নেওয়া হয় তাহলেও এই যে স্টুডেন্ট টেবিলটা আছে তার প্রত্যেক কটা রোকে বা প্রত্যেক কটা টাপলকে ইউনিকলি আইডেন্টিফাই করা সম্ভব। রোলের সঙ্গে যদি নাম কম্বাইন করা হয় তাহলেও এই পুরো টেবিলটাকে শনাক্ত করা সম্ভব। শুধুমাত্র যদি রেজিস্ট্রেশন নাম্বারকে ধরা হয় কি হিসাবে তাহলেও এই প্রত্যেকটা টাপলকে আলাদা করে আইডেন্টিফাই করা সম্ভব। সিমিলারলি রেজিস্ট্রেশন নাম্বারের সঙ্গে মার্কস আর নাম এই দুটোকেও যদি অ্যাড করা যায় বা কম্বাইন করা যায় তাহলেও এক একটা টাপলকে ইউনিকলি আইডেন্টিফাই করা সম্ভব। ইভেন যদি রোল নাম্বার, নাম, রেজিস্ট্রেশন নাম্বার আর মার্কস চারটেকেই একত্রিত করা যায় তাহলেও ইউনিকলি এই টেবিলের প্রত্যেকটা টাপলকে আইডেন্টিফাই করা সম্ভব। সেই জন্য এইটা হচ্ছে গিয়ে একটা মানে এর মধ্যে যে কোনো একটা নিলেই সেটা হচ্ছে সুপার কি। ঠিক আছে, এবার আসি ক্যান্ডিডেট কি। আমরা জানি একটি টেবিলে একাধিক সুপার কি থাকতে পারে। এই সমস্ত সুপার কিগুলির মধ্যে যাদের ফিল্ড বা অ্যাট্রিবিউটের সংখ্যা ন্যূনতম বা সবচেয়ে কম তাদের প্রত্যেকটিকে ক্যান্ডিডেট কি বলা যায়। এখানে প্রথম ও তৃতীয় সুপার কি দুটি যথাক্রমে রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বারে একটিমাত্র ফিল্ড দ্বারা গঠিত, তাই এই দুটি সুপার কি হলো ক্যান্ডিডেট কি। এবার আসি প্রাইমারি কি। একাধিক ক্যান্ডিডেট কির মধ্যে ডেটাবেস ডিজাইনার যেটিকে টেবিলের রেকর্ডগুলি শনাক্তকরণের জন্য নির্বাচন করেন সেটিকে প্রাইমারি কি বলে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বারের মধ্যে যে কোনো একটি প্রাইমারি কি হতে পারে। এই প্রাইমারি কির বৈশিষ্ট্যগুলি হলো এটি ফাঁকা বা শূন্য থাকতে পারে না, মানে এটা কখনোই নট নাল হবে না। প্রাইমারি কি এক বা একাধিক ফিল্ড দ্বারা গঠিত হতে পারে। এর মান প্রতিটি রেকর্ডের ক্ষেত্রে পৃথক হয়, মানে ইউনিক হয়। এবার আসছি অল্টারনেট কি। একটি টেবিলে একাধিক ক্যান্ডিডেট কির মধ্যে একটিকে ডেটাবেস ডিজাইনার প্রাইমারি কি হিসাবে মনোনীত করেন। প্রাইমারি কি ব্যতীত বাকি অন্য সমস্ত কিগুলিকে বলা হয় অল্টারনেট কি। স্টুডেন্ট টেবিলের ক্ষেত্রে ডেটাবেস ডিজাইনার যদি রোল নাম্বারকে প্রাইমারি কি হিসাবে মনোনীত করে তাহলে রেজিস্ট্রেশন নাম্বার হবে অল্টারনেট কি। অন্যদিকে যদি রেজিস্ট্রেশন নাম্বারকে প্রাইমারি কি হিসাবে মনোনীত করেন তবে রোল নাম্বার হবে অল্টারনেট কি। এবার আসছি ফরেন কি। রিলেশনাল ডেটাবেস সিস্টেমে একটি রিলেশন বা টেবিলের প্রাইমারি কি যদি অন্য কোনো রিলেশন বা টেবিলের সাধারণ ফিল্ড বা অ্যাট্রিবিউট হিসেবে উপস্থিত থাকে তখন ওই কিকে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের ফরেন কি বলা হয়। এখানে একটা উদাহরণ নেওয়া হয়েছে যেখানে স্টুডেন্ট একটা টেবিল আছে যেখানে স্টুডেন্টের রোল, তার নাম, তার সেকশন দেওয়া আছে,
আরেকটা টেবিল আছে যেখানে স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার, রোল আর তার মার্কস দেওয়া আছে। এবার লক্ষ্য করলে দেখা যাবে দ্বিতীয় যে টেবিলটি আছে সেখানে রোল নাম্বারটা অ্যাজ অ্যান অ্যাট্রিবিউট আছে, কিন্তু প্রাইমারি কি হিসেবে নেই। কিন্তু ফার্স্ট টেবিল যেটা আছে, যেটা স্টুডেন্ট টেবিল আছে, সেইখানে রোল নাম্বারটা অ্যাজ এ প্রাইমারি কি আসে। তাহলে এই যে সেকেন্ড টেবিলটা, রেজাল্ট নামক যে সেকেন্ড টেবিলটা আছে, সেখানে রোল নাম্বারটা হচ্ছে গিয়ে ফরেন কি ফার্স্ট টেবিলের সাপেক্ষে। ফরেন কির বৈশিষ্ট্য হলো এটি প্রথম বা প্রাথমিক টেবিলের প্রাইমারি কির বৈশিষ্ট্য অ্যাট্রিবিউটের ডোমেনের উপর ফরেন কির মান নির্ভর করে। সাধারণত প্রথম বা প্রাথমিক টেবিলের প্রাইমারি কিয়ের মান পরিবর্তন করলে সম্পর্কিত টেবিলের ফরেন কিয়ের মানও পরিবর্তিত হয়। এবার হচ্ছে ডেটাবেসের বিভিন্ন প্রকার কনস্ট্রেন্টস। রিলেশনাল ডেটাবেসে ডেটার অ্যাকুরেসি, ডেটার রিলায়েবিলিটি, কমপ্লিটনেস ইত্যাদি বজায় রাখার জন্য ডেটা প্রবেশ করার সময় যে রুলসগুলো ব্যবহার করা হয় তাকে ডেটাবেস কনস্ট্রেন্টস বা ডেটাবেসের সীমাবদ্ধতা বলে। কনস্ট্রেন্টস ব্যবহার করে ডেটাবেসে বৈধ ডেটা প্রবেশ করা যায় এবং অবৈধ ডেটা প্রবেশ নিয়ন্ত্রণ করা বা আটকানো যায়। রিলেশনাল ডেটাবেস মডেলে সাধারণত 4 ধরনের কনস্ট্রেন্টস দেখা যায়। একটা হচ্ছে কি কনস্ট্রেন্টস, একটা হচ্ছে এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টস, আরেকটা হচ্ছে ডোমেন ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টস, আরেকটা হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টস। প্রথমে আসি কি কনস্ট্রেন্টস। কি কনস্ট্রেন্টস বলতে বোঝায় রিলেশনাল ডেটা মডেলের ক্ষেত্রে নির্দিষ্ট রিলেশন বা এন্টিটির কি অ্যাট্রিবিউট, সেটা এক বা একাধিক অ্যাট্রিবিউট নিয়ে গঠিত সেট যার মাধ্যমে টাপল বা রেকর্ডকে মানে স্বতন্ত্রভাবে শনাক্ত করা যায়, একে সুপার কিও বলতে পারে, এর সাপেক্ষে টাপল বা রেকর্ডগুলি স্বতন্ত্র হবে, অর্থাৎ দুটি টাপল বা রেকর্ডের মান কখনো সম্পূর্ণ সমান হবে না। কি কনস্ট্রেন্টসের মাধ্যমে তাই যে বিষয়গুলি সুনিশ্চিত করা যায় সেগুলি হলো কি কনস্ট্রেন্টস যুক্ত রিলেশন বা এন্টিটিতে কখনোই ডুপ্লিকেট টাপল বা রেকর্ড প্রবেশ করানো যাবে না। রিলেশনের টাপলের কি অ্যাট্রিবিউটের মান কখনোই শূন্য হবে না। এরপরেরটা আসছি এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টস। রিলেশনাল ডেটাবেস সিস্টেমে এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টস হলো সেই সমস্ত নিয়ম নীতি যার মাধ্যমে বোঝা যায় কোনো একটি টাপল বা রেকর্ডের প্রাইমারি কিয়ের মান কখনো শূন্য বা ফাঁকা হতে পারে না। প্রাইমারি কিয়ের মানের উপর নির্ভর করে ডেটাবেসের কোনো টাপল বা রেকর্ডকে স্বতন্ত্রভাবে চিহ্নিত করা যায়। তাই ডেটাবেস টেবিলের অন্যান্য অ্যাট্রিবিউটের মান ফাঁকা থাকলেও প্রাইমারি কিয়ের মান কখনোই শূন্য হবে না বা ডুপ্লিকেট মান থাকবে না। এরপরে হচ্ছে ডোমেন ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টস। রিলেশনাল ডেটাবেস সিস্টেমে এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টস হলো সেই সমস্ত নিয়ম নীতি যার মাধ্যমে বোঝা যায় কোনো ডেটাবেস টেবিলের প্রতিটি ফিল্ড বা অ্যাট্রিবিউটের একটি নির্দিষ্ট ভ্যালু বা মান আছে যা ওই অ্যাট্রিবিউটের মানের সেট বা ডোমেন থেকে উপলব্ধ হয়। এর কতগুলো সুবিধা আছে, যেমন ডেটাবেস টেবিলের ফিল্ড বা অ্যাট্রিবিউটের নির্দিষ্ট ডেটা টাইপ এবং অ্যাট্রিবিউটের মানের দৈর্ঘ্য নির্ধারণ করা যায়। অ্যাট্রিবিউটের ডোমেনের মান পূর্বে নির্ধারিত করা যায়। প্রয়োজনে অ্যাট্রিবিউটের মান নাল দেওয়ার অনুমতি দেওয়া যায়। ঠিক আছে, উদাহরণস্বরূপ বলা যেতে পারে কোনো একটি টেবিলে রোল নাম্বার, ঠিক আছে, সেটা যদি নাম্বার হিসেবেই গ্রহণ করা যায়, মানে এটা ডিফাইন করে দেওয়া যায়, তাহলে কেউ যদি লেখে ONE1, এটা যদি স্ট্রিং হিসাবে লেখে তাহলে সেটা অ্যাকসেপ্ট হবে না, কারণ যে রোল নাম্বারটা আছে সেটাকে নাম্বার হিসেবে ডিফাইন করা আছে, তো সেটা কখনোই অ্যাজ এ স্ট্রিং নেবে না। তো এই ধরনের যে কনস্ট্রেন্টসগুলো থাকে সেগুলো ডোমেন ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টসের মধ্যে পড়ে। এরপর হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টস। রিলেশনাল ডেটাবেস সিস্টেমে যখন দুটি টেবিল বা এন্টিটির মধ্যে সম্পর্ক বা রিলেশনশিপ স্থাপন করা হয় তখন রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টস ব্যবহার করা হয়। এই কনস্ট্রেন্টসের মাধ্যমে কোনো টেবিলের ফরেন কিয়ের মান
অন্য টেবিলে প্রাইমারি কিয়ের মানের ভিত্তিতে নিশ্চিত করা হয়। অর্থাৎ প্রথম টেবিলের প্রাইমারি কি অ্যাট্রিবিউটের মান ব্যতীত অন্য কোনো মান দ্বিতীয় টেবিলের ফরেন কি অ্যাট্রিবিউটের মান হিসেবে গৃহীত হবে না। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টসের কতগুলো বৈশিষ্ট্য হলো, প্রথম টেবিলের ট্যাপল বা রেকর্ডের সঙ্গে দ্বিতীয় টেবিলের রেকর্ড মানে যেটা ফরেন কি তার মিল থাকলে প্রথম টেবিলের রেকর্ড মোছা যাবে না। প্রথম টেবিলের প্রাইমারি কি বৈশিষ্ট্য অ্যাট্রিবিউটের কোনো মান পরিবর্তন করা সম্ভব নয় যদি সেটি দ্বিতীয় টেবিলের কোনো রেকর্ডের সঙ্গে সম্পর্কিত থাকে। দ্বিতীয় টেবিলের কোনো রেকর্ডের ফরেন কি বৈশিষ্ট্য অ্যাট্রিবিউটের কোনো মান প্রবেশ করা সম্ভব নয় যদি সেটি প্রথম টেবিলে প্রাইমারি কি বিশিষ্ট অ্যাট্রিবিউটের মানের সেটের মধ্যে না থাকে। এই রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস যেটা আছে সেটা ব্যবহার আরও ভালোভাবে করার জন্য দুটো নীতি যুক্ত করা হয়েছে। একটা হচ্ছে কাসকেড আপডেট রিলেটেড ফিল্ডস, আর একটা হচ্ছে কাসকেড ডিলিট রিলেটেড রোজ। আচ্ছা, কাসকেড আপডেট রিলেটেড ফিল্ডস যেটা, এর বৈশিষ্ট্যের মাধ্যমে সংযুক্ত দুটি ডেটাবেস টেবিলের মধ্যে থেকে প্রথম বা প্রাইমারি টেবিলের মধ্যে অবস্থিত যে কোনো রেকর্ডের প্রাইমারি কিয়ের মান যে কোনো সময় পাল্টানো যায় এবং এর ফলে সম্পর্কিত অন্য টেবিল যেটা সেকেন্ডারি টেবিল এর রেকর্ডের ফরেন কিয়ের মানও পাল্টে যায়। মানে প্রাইমারি কির যে টেবিলটা আছে সেটায় যদি কোনো একটা রেকর্ড আপডেট করা হয় সেটা অটোমেটিক্যালি রিফ্লেক্ট করবে যে সেকেন্ডারি টেবিলটা আছে সেটার ফরেন কির রেকর্ডগুলোতে। সিমিলারলি কাসকেড ডিলিট রিলেটেড রোজ এই বৈশিষ্ট্যের মাধ্যমে সংযুক্ত দুটি ডেটাবেস টেবিলের মধ্যে প্রথম বা প্রাইমারি টেবিলের মধ্যে অবস্থিত যে কোনো রেকর্ড যে কোনো সময় মুছে দিলে সম্পর্কিত অন্য টেবিল যেটা সেকেন্ডারি টেবিল এর থেকেও ম্যাচিং রেকর্ডটিও মুছে যাবে। অর্থাৎ ফার্স্টের টেবিলটায় যদি কোনো একটা ডেটাকে ডিলিট করে দেওয়া হয় তাহলে সেটার অটোমেটিক্যালি রিফ্লেক্টটা সেকেন্ডারি যে টেবিলটা থাকছে সেটার উপরও পড়ে যাবে। এবারে আসছি বিভিন্ন ধরনের রিলেশনশিপে। ডেটাবেস সিস্টেমে একাধিক টেবিল বা এন্টিটির মধ্যে সম্পর্ক স্থাপনের পদ্ধতিকে রিলেশনশিপ বলে। সাধারণত দুটি বা একাধিক টেবিল বা এন্টিটির একটি সাধারণ ফিল্ড বা অ্যাট্রিবিউটের মাধ্যমে পরস্পর সম্পর্কযুক্ত থাকে। রিলেশনশিপ কার্ডিনেটের ভিত্তিতে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ওয়ান টু ওয়ান, একটা হচ্ছে ওয়ান টু মেনি, আর একটা হচ্ছে মেনি টু মেনি। প্রথমে আসছি ওয়ান টু ওয়ানের ক্ষেত্রে। এই প্রকার রিলেশনশিপের ক্ষেত্রে ডেটাবেস সিস্টেমের প্রথম এন্টিটির কোন একটি টাপল বা রেকর্ডের সঙ্গে দ্বিতীয় এন্টিটির একটি মাত্র টাপল বা রেকর্ডের সম্পর্ক স্থাপিত হয়। এই যে ছবিটা আছে এখানে দেখা যাচ্ছে এ আর বি দুটো সেট আছে, ঠিক আছে। এখানে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ স্থাপিত হয়েছে, ঠিক আছে। মানে এর মধ্যে থেকে এ ওয়ান বি সেটের বি ওয়ানের সঙ্গেই রিলেশনে আছে। মানে এ ওয়ান কখনোই একবার বি ওয়ানের সাথে বা বি টু এর সাথে বা বি থ্রি এর সঙ্গে একটার সঙ্গে একাধিকের রিলেশনে নেই, একটার সঙ্গে একটারই রিলেশনের মধ্যে আছে। এরকমই একটা বাস্তবের রিলেশন যদি দেখি আমরা, সেটা হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে থাকে তিনি সমগ্র বিভাগটি পরিচালনা বা নিয়ন্ত্রণ করে। এখানে ডিপার্টমেন্ট এন্টিটির সঙ্গে এইচওডি এন্টিটির ওয়ান টু ওয়ান রিলেশনশিপ আছে। এর পরেরটা হচ্ছে ওয়ান টু মেনি। এই প্রকার রিলেশনশিপের ক্ষেত্রে ডেটাবেস সিস্টেমের প্রথম এন্টিটির কোনো একটি টাপল বা রেকর্ডের সঙ্গে দ্বিতীয় এন্টিটির একাধিক টাপল বা রেকর্ডের সম্পর্ক স্থাপিত হয়, অথবা প্রথম এন্টিটির একাধিক টাপল বা রেকর্ডের সঙ্গে দ্বিতীয় এন্টিটির একটি মাত্র টাপল বা রেকর্ডের সম্পর্ক স্থাপিত হয়। এখানে উদাহরণে দেখা যাবে সেট এ থেকে এ ওয়ান একবার বি টু একবার বি ওয়ানে ম্যাপিং হয়েছে, তাহলে সুতরাং একটা থেকে একাধিক, তার মানে এটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ। বি নাম্বার চিত্রে দেখতে পাওয়া যাবে মেনি টু ওয়ান, মানে সেট এ থেকে এ ওয়ান এ টু এ থ্রি
তিনটেই একসাথে সেট বি এর B2-তে ম্যাপ করা হয়েছে। তার মানে একাধিক থেকে একটাতে ম্যাপ হয়েছে, তার মানে এটা মেনি টু ওয়ান রিলেশনশিপের একটা উদাহরণ। বাস্তব ক্ষেত্রে দেখা যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমস্ত শিক্ষক বা শিক্ষিকাকে সম্মানের সঙ্গে নির্দেশনা দানের মাধ্যমে বিদ্যালয়ের পঠন পাঠন পরিচালনা করেন। তাহলে এখানে বিদ্যালয়ের হেডমাস্টার এন্টিটির সঙ্গে টিচার এন্টিটির ওয়ান টু মেনি রিলেশনশিপ বিদ্যমান। আবার কলেজ বা বিশ্ববিদ্যালয়ে একাধিক ছাত্রছাত্রী নির্দিষ্ট বিষয় নিয়ে পড়াশোনা করে, তাহলে সেখানে স্টুডেন্টটির এন্টিটিটা কোর্স এন্টিটির সঙ্গে মেনি টু ওয়ান রিলেশনশিপে বিদ্যমান। এবার আসি মেনি টু মেনি রিলেশনশিপ। এই রিলেশনশিপের ক্ষেত্রে ডেটাবেস সিস্টেমের প্রথম এন্টিটির একাধিক রেকর্ড বা টাপলের সঙ্গে দ্বিতীয় এন্টিটির একাধিক রেকর্ড বা টাপলের সম্পর্ক স্থাপিত হয়। এই যে ডায়াগ্রামটা আছে এটা একটা মেনি টু মেনি রিলেশনশিপের উদাহরণ। কীরকম? সেট এ থেকে A1 A2 A3, সেট বি এর B1 B2 B3 B4 এই চারটের মধ্যেই ম্যাপিং করা হয়েছে। মানে সেট এর অনেকগুলো রেকর্ডের থেকে সেট বি এর অনেকগুলি রেকর্ডে ম্যাপিং হয়েছে, তো সুতরাং এটা একটা মেনি টু মেনির উদাহরণ। বাস্তব ক্ষেত্রে দেখা যায় একাধিক ছাত্রছাত্রী একাধিক শিক্ষকের কাছে পড়ে, তাহলে এখানে স্টুডেন্ট এন্টিটি ও টিচার এন্টিটির মধ্যে মেনি টু মেনি রিলেশনশিপ বিদ্যমান। এবার আসি রিলেশনাল অ্যালজেব্রাতে। রিলেশনাল অ্যালজেব্রা হলো একটি প্রসিডিউরাল কোয়ারি ল্যাঙ্গুয়েজ। ইহা কতগুলি সেটস অফ অপারেশন নিয়ে গঠিত। সেগুলি এক বা একাধিক রিলেশনকে ইনপুট হিসেবে নেয় এবং ফলাফল হিসেবে একটি নতুন রিলেশন তৈরি করে। রিলেশনাল অ্যালজেব্রার উদাহরণ হলো ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ বা DQL। রিলেশনাল অ্যালজেব্রা এর ফান্ডামেন্টাল কতগুলো অপারেশন আছে, সেটি হলো সিলেকশন অপারেশন, প্রজেকশন অপারেশন, সেট অপারেশন। সেটের আবার কতগুলো ভাগ আছে, একটা হচ্ছে সেট ইউনিয়ন, সেট ইন্টারসেকশন, সেট ডিফারেন্স। এছাড়া কার্টেশিয়ান প্রোডাক্ট আর জয়েন। জয়েনেরও তিনটে পার্ট আছে, একটা হচ্ছে ন্যাচারাল জয়েন, একটা হচ্ছে ইনার জয়েন, একটা হচ্ছে আউটার জয়েন। এছাড়াও দুটো লজিক্যাল অপারেশন আছে, একটা হচ্ছে অ্যান্ড অপারেশন আর একটা হচ্ছে অর অপারেশন। যদি শর্ত দুটোই ট্রু হয় তাহলে অ্যান্ড অপারেশন ট্রু হবে, নাহলে ফলস হবে। যদি দুটো শর্তের মধ্যে একটা ট্রু হয় তাহলে অর অপারেশনের ক্ষেত্রে ওই অপারেশনটা ট্রু হবে। উপরের এক নম্বরে যেটা সেটা হচ্ছে অ্যান্ড অপারেশনের সিম্বল, সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে অর অপারেশনের সিম্বল। এছাড়াও এই যে অপারেশনগুলো বললাম প্রত্যেকটার এক একটা করে সিম্বল আছে, যেমন সিগমা হচ্ছে সিলেকশনের জন্য, পাই হচ্ছে প্রজেকশন অপারেশনের জন্য, ইউনিয়ন হচ্ছে ইউ, ইন্টারসেকশন উল্টো করে ইউ লেখা যেটা থাকে, ডিফারেন্স বোঝাতে মাইনাস থাকে, ক্রস চিহ্নটা কার্টেশিয়ান প্রোডাক্টের জন্য থাকে। এদের মধ্যে সিলেকশন আর প্রজেকশন এই অপারেশনগুলো একটি রিলেশনের উপর কাজ করে, তাই এদেরকে ইউনারি অপারেশন বলে। আর ন্যাচারাল জয়েন দুটি রিলেশনের উপর কাজ করে, তাই একে বাইনারি অপারেশন বলে। এবার প্রথমে আসছি সিলেকশন অপারেশনের ক্ষেত্রে। এই অপারেশনটি মূলত ফান্ডামেন্টাল অপারেশন, এটি কেবলমাত্র একটি রিলেশনের উপর কাজ করে, তাই এই ধরনের অপারেশনকে ইউনারি অপারেশন বলে। এই অপারেশনটি এক বা একাধিক রোকে সিলেক্ট করে। আমরা গ্রিক লেটার যে সিগমাটা লিখি সেই চিহ্ন ব্যবহার করে এই অপারেশনকে চিহ্নিত করা হয়। কন্ডিশনস বা প্রেডিকেটসগুলো যেগুলো থাকে সেগুলো সিগমার সাবস্ক্রিপ্টে লেখা থাকে, আর আর্গুমেন্ট রিলেশনগুলো প্যারেন্থেসিসের মধ্যে লেখা থাকে। এখানে ধরে নিলাম একটা টেবিল আছে ব্যাংক বলে, যার ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার আর অ্যামাউন্ট আছে। এখান থেকে শুধুমাত্র যদি কলকাতার রোকে সিলেক্ট করতে হয়, বা যদি কোয়েশ্চেনে এরকম আসে যে ব্যাংকের ব্রাঞ্চ কলকাতাতে তার ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার আর অ্যামাউন্ট, মানে যে টোটাল রোটা সেটাকে ডিসপ্লে করার জন্য, তাহলে রিলেশনটি হবে সিগমা। নিচে আমি বলেছিলাম যে কন্ডিশন বা প্রেডিকেটসগুলো লিখতে, সেটা হচ্ছে গিয়ে ব্রাঞ্চ নেম ইকুয়ালস টু কলকাতা, আর ব্র্যাকেটের মধ্যে থাকছে আর্গুমেন্ট রিলেশন, সেটা হচ্ছে গিয়ে
আমার টেবিলটার নাম, সেটা হচ্ছে গিয়ে ব্যাংক। এটার আউটপুটটা নিচে দেখানো হয়েছে, যেখানে ব্রাঞ্চ নেম কলকাতা, অ্যাকাউন্ট নাম্বার 0121 আর অ্যামাউন্ট 2000 এটা প্রদর্শিত হয়েছে। যদি এখানে বলা হতো যেসব অ্যাকাউন্টের অ্যামাউন্ট 2000 টাকার থেকে বেশি, তাহলে রিলেশনশিপটি হতো এরকম: সিগমা, নিচে অ্যামাউন্ট গ্রেটার দেন 2000 ব্র্যাকেটে ব্যাংক। এখানে অ্যামাউন্ট গ্রেটার দেন 2000টা হচ্ছে গিয়ে আমার প্রেডিকেটস, আর ব্যাংক যেটা হচ্ছে সেটা হচ্ছে আর্গুমেন্ট রিলেশন। তাহলে আউটপুটটা যেটা হতো সেটা হচ্ছে 2000-এর উপরে তিনখানা ছিল, একটা হচ্ছে নৈহাটি, একটা হচ্ছে ঠাকুরনগর, একটা হচ্ছে বেহালা। এই তিনটেই যে টাপেলগুলো আছে সেগুলো প্রদর্শিত হতো। এখানে আউটপুটে সেগুলোই এসছে। এইবার হচ্ছে প্রজেকশন অপারেশন। প্রজেকশন অপারেশন হলো একটি ইউনারি অপারেশন, যাহা কিছু অ্যাট্রিবিউটকে বাদ দিয়ে আউটপুট হিসাবে বাকি রিলেশনটিকে রিটার্ন করে। প্রজেকশন অপারেশনকে পাই চিহ্ন দ্বারা ইন্ডিকেট করা হয়। পাইয়ের সাফিক্সে যে অ্যাট্রিবিউটগুলো থাকবে সেগুলোই ফলাফল বা রেজাল্ট হিসাবে দেওয়া থাকবে, আর প্যারেন্থেসিসের মধ্যে আর্গুমেন্ট রিলেশনটা দেওয়া থাকবে। এই সেম উদাহরণটা যদি নেওয়া যায় এই ব্যাংক টেবিলটার ক্ষেত্রে, যদি কোয়েশ্চেন এরকম আসে যে ব্যাংকের ব্রাঞ্চ নেম কলকাতা, তার শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বার আর অ্যামাউন্টটা শো করতে, তাহলে সবার প্রথমে যেটা করতে হবে, আগে রোটাকে সিলেক্ট করতে হবে। রো সিলেকশনের জন্য আমাকে সিলেকশন অপারেশন নিতে হবে আগে। তো ওই জন্য এখানে সিলেকশন অপারেশন প্রয়োগ করে প্রথমে রোটা নেওয়া হয়েছে, যেখানে সিগমা ব্রাঞ্চ নেম ইকুয়ালস টু কলকাতা ব্র্যাকেট দিয়ে ব্যাংক, আগে এই অপারেশনটা পারফর্ম করা হয়েছে। এরপরে প্রজেকশন অপারেশন ব্যবহার করা হচ্ছে, কারণ আমাকে শুধুমাত্র দুটো কলাম তুলতে বলেছে, তিনটে কলাম নয়। তো সেই কারণে পাই অ্যাকাউন্ট নাম্বার আর অ্যামাউন্ট এই দুটোই চেয়েছে, যেহেতু পাইয়ের সাফিক্সে এই অ্যাকাউন্ট নাম্বার আর অ্যামাউন্ট লেখা হলো। আর এটা টোটালটা নিশ্চয়ই যে সিলেকশন অপারেশনটা হলো তার উপর হবে, মানে যে রোটাকে আমি সিলেক্ট করেছিলাম তার উপর হবে। সেই জন্য টোটাল প্রজেকশন অপারেশনের ক্ষেত্রে প্রথমে সিলেকশন অপারেশনটাকে নিয়ে তারপরে প্রজেকশন অপারেশনটা ব্যবহার করতে হবে। তাহলে উদাহরণটার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে প্রথমে এই টেবিলটা থেকে রোটাকে সিলেক্ট করা হলো, তারপরে দুটো কলামকে সিলেক্ট করা হলো এই প্রজেকশন অপারেশনের সাহায্যে। এরপরে হচ্ছে সেট অপারেশন। সেট অপারেশনের তিনটে পার্ট আছে, একটা হচ্ছে সেট ইউনিয়ন, একটা হচ্ছে সেট ইন্টারসেকশন, আর একটা হচ্ছে সেট ডিফারেন্স। ফার্স্টে হচ্ছে সেট ইউনিয়ন। দুটো রিলেশনের মধ্যে ইউনিয়ন করা হলে আউটপুট হিসাবে যে নতুন রিলেশনটি পাওয়া যায়, তাতে এই দুটি রিলেশনের সবকটি টাপল বা রো থাকবে। সেট ইউনিয়নকে ইউ চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়। এক্ষেত্রে লক্ষণীয় যে একই টাপল যদি দুটি রিলেশনেই উপস্থিত থাকে তবে তা একবারই নেওয়া হয়। এই উদাহরণটার ক্ষেত্রে দেখা যাক, M1 যে টেবিলটা আছে আর M2 যে টেবিলটা আছে, সেখানে রাজা দাস 10102 যার অ্যাকাউন্ট নাম্বার সেটা কমন, রোহিত রয় এটাও কমন, কিন্তু বাকি যে দুটো আছে, দুটো করে, একটা হচ্ছে অমল সরকার আর একটা হচ্ছে নেহাল রাজ, আর M2-র ক্ষেত্রে শিব মুখার্জি আর একটা হচ্ছে নয়ন দাস। এই যে চারটে, ঠিক আছে, এই চারটের সঙ্গে এই আগের দুটো মিলিয়ে এই ছটা হবে। ছটা নিয়ে হচ্ছে আমার নতুন যে আউটপুটটা সেটা হচ্ছে M1 ইউনিয়ন M2 টেবিলটা। এটাই যদি সেট ইন্টারসেকশন হতো, তাহলে যে দুটো ফিল্ড কমন ছিল সেই দুটো ফিল্ড অ্যাজ এ আউটপুটে আসতো। সেট ইন্টারসেকশন কথার অর্থ হলো ওই দুটি রিলেশনের সেই সমস্ত টাপেলগুলি আউটপুট রিলেশনে আসবে যেগুলো কমন। এই ইন্টারসেকশনকে উল্টো ইউ দিয়ে ইন্ডিকেট করা হয়। এখানে M1 আর M2 যে টেবিলটা আছে, এখানের মধ্যে কমন কোনগুলো আছে? রোল নাম্বার 16 কমন, 37 কমন, 40 কমন, 14 কমন, মানে সেটা M1-এও আছে M2-তেও আছে। তাহলে M1 ইন্টারসেকশন M2 যখন হবে, তখন M1 আর M2-র মধ্যে যেগুলো কমন আছে সেই কমন
রোগুলোকে নিয়ে আউটপুট টেবিলটা কনস্ট্রাক্ট হবে। এবার আসি সেট ডিফারেন্সের ক্ষেত্রে। দুটি রিলেশনের সেট ডিফারেন্স M1 মাইনাস M2-র অর্থ হলো দুটি রিলেশনের সেই সমস্ত টাপলগুলি যেগুলো M1-এ উপস্থিত কিন্তু M2-তে নেই। সাধারণত সেট ডিফারেন্সকে মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এই উদাহরণে দেখা যাক M1 মাইনাস M2-র ক্ষেত্রে কি হবে। M1 আর M2-র মধ্যে সোমা আর মল্লিকা এই দুটো কমন। এবার যেহেতু M1 মাইনাস M2, তাহলে এই দুটো কমন ছাড়া M1-এর মধ্যে কি পড়ে রইল? ঝিলিক আর শর্মিষ্ঠা, এই দুটো রো, সেটা হচ্ছে M1 মাইনাস M2 এর আউটপুট। এখন যদি উল্টোটা হতো, মানে M2 মাইনাস M1, তাহলে M2 এর মধ্যে কমনগুলো কি ছিল? সোমা আর মল্লিকা, তাহলে পড়ে রইল কারা? রিয়া আর রাখি। তাহলে সেইটা হতো আমার আউটপুট। তাহলে এইখানে দেখা গেল M2 মাইনাস M1 এর ক্ষেত্রে M2-তে যে রোগুলো পড়ে রইল কমন বাদে, সেগুলো হচ্ছে এই সেট ডিফারেন্সের আউটপুট। এরপরে আসছি কার্টেশিয়ান প্রোডাক্ট। দুটি রিলেশনের কার্টেশিয়ান প্রোডাক্ট করলে যে নতুন রিলেশনটি পাওয়া যাবে, তাতে প্রথম রিলেশনের প্রতিটি টাপলের সঙ্গে দ্বিতীয় রিলেশনের প্রতিটি টাপল পাশাপাশি ক্রমানুসারে যুক্ত হয়। একটি রিলেশনে যতগুলো টাপল থাকে তাকে ওই রিলেশনের কার্ডিনালিটি বলে। যদি রিলেশন দুটির কার্ডিনালিটি N1 ও N2 হয়, তাহলে তাদের কার্টেশিয়ান প্রোডাক্টে N1 ক্রস N2 সংখ্যক টাপল থাকবে, অর্থাৎ কার্ডিনালিটি হবে N1 ক্রস N2। উপরের এই উদাহরণটা দেখা যাচ্ছে M1 টেবিলের ক্ষেত্রে এর কার্ডিনালিটি হচ্ছে 3 আর M2 এর ক্ষেত্রে কার্ডিনালিটি হচ্ছে 2। তাহলে টোটাল নাম্বার অফ কার্ডিনালিটি হবে কত? 3 × 2 টোটাল হচ্ছে 6। তার মানে হচ্ছে রেজাল্টেন্ট যে আমার টেবিলটা থাকছে সেখানে 6টা টাপল থাকবে। বা 6টা টাপল কীভাবে থাকছে? M1 এর প্রত্যেকটা টাপলের ক্ষেত্রে M2 এর প্রত্যেকটা টাপল থাকছে। আউটপুট টেবিলটিতে লক্ষ্য করলে দেখা যাবে M1 এর যে নাম আছে A দাস, তার সাথে M2 টেবিলের দুটো অ্যাকাউন্ট নাম্বারই যোগ করা হয়েছে। সুতরাং M1 টেবিলের এক একটা রোয়ের ক্ষেত্রে M2 এর প্রত্যেকটা রো কিন্তু এখানে আউটপুট যে টেবিলটা আছে তার মধ্যে নেওয়া হয়েছে। এরপরে আসি জয়েনের ক্ষেত্রে। ন্যাচারাল জয়েন অপারেশনের দ্বারা সাধারণত দুটি টেবিলের মধ্যে সম্পর্ক আছে, যেমন কোনো একটি অ্যাট্রিবিউটের ডেটা টাইপ এবং ডেটা সাইজ সমান, এই রকম দুটি টেবিল বা রিলেশনকে যুক্ত করা যায়। ন্যাচারাল জয়েন অপারেশনটি মূলত 3টি ধাপে সম্পন্ন হয়। ফার্স্ট হচ্ছে গিয়ে প্রথমে দুটি রিলেশনের কার্টেশিয়ান প্রোডাক্ট নির্ণয় করতে হয়। সেকেন্ড যে স্টেপটা, সেটা হচ্ছে এরপর কার্টেশিয়ান প্রোডাক্টগুলি থেকে সিলেকশন অপারেশনের সাহায্যে সেই টাপলগুলিকে বেছে নিতে হয় যাদের অ্যাট্রিবিউটের মান সমান। স্টেপ 3 হচ্ছে প্রজেকশন অপারেশনের সাহায্যে কমন অ্যাট্রিবিউট দুটির একটিকে বাদ দিয়ে যে রিলেশনটি পাওয়া যায় সেটাই হলো ন্যাচারাল জয়েন বা ইনার জয়েন। উদাহরণস্বরূপ R টেবিল আর S টেবিলের প্রথমে কার্টেশিয়ান প্রোডাক্ট বার করতে হবে। তাহলে কার্ডিনালিটি R এর ক্ষেত্রে 3 আর S এর ক্ষেত্রে 2। তাহলে কার্টেশিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে কার্ডিনালিটি হবে 3 × 2 = 6। তার মানে 6টা টাপল থাকবে, সেটাই এসছে। প্রত্যেকটা R এর প্রত্যেকটা টাপলের জন্য S এর প্রত্যেকটা টাপলকে নেওয়া হয়েছে। এরপরে যেটা করা হয়েছে সেটা হচ্ছে সিলেকশন অপারেশন। সিলেকশন অপারেশন করে সেই সমস্ত টাপলগুলোকে নেওয়া হয়েছে যেগুলোর ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে সেটা কমন, মানে রিলেশন আর এর ক্ষেত্রে যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটাই রেজিস্ট্রেশন নাম্বার আছে রিলেশন এস এর ক্ষেত্রে। থার্ড স্টেপে গিয়ে প্রজেকশন অপারেশন করা হয়েছে, যেখান থেকে কমন যে ফিল্ড মানে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, সেটাকে অমিট করা হয়েছে। তার মানে আগে 5টা কলাম ছিল, এখন 4টে কলামে পরিণত হয়েছে। তো এই টোটালটা হচ্ছে একটা জয়েন অপারেশন।
ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ হলো। এতক্ষণ যা পড়ালাম তার উপর যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে বা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবি, আমি অবশ্যই হেল্প করব।